আসসালামু আলাইকুম সবাইকে। কিন্তু এটা মিউট আছে কিনা? এটা এটা তো মিউট আছে নাকি? এখন তো মিউট না। এখন শেয়ার করবো, তাহলে এখানে যাবো নাকি শেয়ার স্ক্রিন? পাওয়ারপয়েন্ট। এটা যদি প্রেজেন্টেশনের সময় কি এটা করবো? হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কি সবাই আছেন এখানে প্ল্যাটফর্মে? স্যার, সবাই তো নাই। মোটামুটি কয়েকজন আছেন আর কি। আচ্ছা। তাহলে আপনি কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা রেকর্ড হবে। আমরা টোটাল কতজন থাকার কথা ছিল? আমরা কতজন আছি? আমরা আছি এখানে আপনার স্যার, আমি গ্রুপে আরেকবার দিচ্ছি। আহ, আরেকবার নক দেন, তাহলে তারপর আমরা শুরু করে দিব নাকি? আহ, বাকি যারা আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবারই মনে হয় মানে মিউট করা মনে হয়। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ, ডক্টর আনোয়ার। আচ্ছা। ইয়েস আর ডক্টর খন্দকার। আহ,
আমরা তো আর ফিউ মিনিটস ওয়েট করি না, কি কি বলেন আপনারা? স্যার 6-7 জন, 7-8 জনই থাকে মোটামুটি প্রেজেন্ট তো। হ্যাঁ, আহ, আচ্ছা, তা আমরা কি শুরু করব নাকি না আরো ফিউ মিনিটস, আর কয়েক কয়েক মিনিট অপেক্ষা করব? আমার শুরু করা যেতে পারে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি না? থ্যাংক ইউ। তাহলে ডক্টর আনোয়ার, ডক্টর খন্দকার, আপনার কি আনমিউট করবেন নাকি? স্যার মিউট করলে হয়তো মানে সারাউন্ডিং কোনো সাউন্ড টাউন্ড চলে আসতে পারে, এই জন্য ও মিউট আচ্ছা, করে রেখেছি। আচ্ছা, তাহলে তাহলে কি আমি শুরু করতে পারি নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে তো আমাদের যেটা টাইটেল ছিল যে অ্যাপ্রোচ টু স্লিপ ডিসঅর্ডার ইন প্রাইমারি কেয়ার। আমরা বেশি কমপ্লেক্স সিচুয়েশনে যাব না, আমরা করব যেটা আমরা ডেইলি লাইফে এনকাউন্টার করি, এবং আমরা অ্যাজ এ প্রাইমারি ফিজিশিয়ান হিসাবে, জেনারেল প্র্যাকটিশনার্স হিসাবে আমরা কিভাবে এগুলো এনকাউন্টার করার পর একটা ম্যানেজমেন্ট প্ল্যান কিভাবে আমরা দিতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো একটু। তাহলে আমি শুরু করলাম। আপনারা কি আমার স্টাডি ম্যাটেরিয়াল গুলো কি আগে আমি পাঠাইছিলাম, ওগুলো কি আপনারা পাইছিলেন সবাই? আহ, এইটা যে আমি একটা স্লাইড দেখাচ্ছি এখন, এটা সবাই আপনারা ফিজিওলজিতে আগে ইয়ে করছেন, একটু আবার একটু ভিজিট করলাম আমরা। সেটা হলো যে যে কোনো স্লিপারি যে আমরা স্টেপগুলো আপনার, আমরা সবাই জানি যে রেপিড আই মুভমেন্ট অ্যান্ড নন রেপিড আই মুভমেন্ট, যে স্টেপগুলো। তো আপনার নন রেপিড আই মুভমেন্টের স্টেপ 1, স্টেজ 2, স্টেজ 3, যেটা আর কি ডিপ স্লিপ। তারপর আবার আমরা আসতেছি রেপিড আই মুভমেন্ট গুলোতে। তো এই সাইকেল গুলো চলে এভারেজ, যদি আমরা 8 আওয়ার্স একটা স্লিপ প্যাটার্ন হয়, তাহলে আমরা 4টার মতো সাইকেল পাই আর কি, আপনার রেপিড আই মুভমেন্ট আর আর এই স্টেজ গুলো। তো এগুলোর দেখানোর মেন কারণ হলো যে আপনার এই স্টেজগুলোর এক এক স্টেজে এক একটা ভূমিকা আছে, মানে ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল রোল আছে, ওইটার জন্য আর কি। আপনার সবাই এগুলো ফিজিওলজির মধ্যে দিয়া নিশ্চয়ই এটা তো ইয়ে কবে জানি ইয়ার, এখন কি আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো ফিজিওলজি হয়ে যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আর কি, যে এটা আমরা আবার একটু রিভিজিট করলাম যে আপনার নন রেপিড আই মুভমেন্ট, এই যে 3টা স্টেপ আছে, আর আপনার যে রেপিড আই মুভমেন্ট, একটা 8 আওয়ার স্লিপ সার্কেলের মধ্যে আমরা 4টা অ্যাভারেজ পাইতে পারি আর কি। এটা একটা ছবি আর কি, মানে দেওয়া, যেটা স্লিপের সাথে রিলেটেড, এই জন্যই দেওয়া যে প্রাগ ঐতিহাসিক প্রি হিস্ট্রিক টাইমে লাইফ ছিল ভেরি সিম্পল। আপনার মনে করেন সকালবেলা ডে লাইট, তারপরে ডে লাইটের পরে সবাই কাজে মানে হান্টিং করা বলেন বা যে কাজেই হোক, তারপরে দিন শেষে আপনার ডিনার এবং স্লিপ। এই এই 3টা জিনিসই হিউম্যান জন্য আপনার আহ, মানে হিউম্যান ইভলিউশনের সাইকেল গুলোতে ছিল, এর মাঝে কিছু ছিল না। তো আপনার মনে করেন যখন আলোটা আসলো, তারপর আমরা কাজে যাচ্ছি, তারপর আবার মানে রাত্রেবেলা কিছু করার না, ডার্ক হওয়া মানেই মেলাটোনিন হরমোন গুলো বেশি সিক্রেট হবে, ঘুম। আপনার লাইট রে আসবে, মেলাটোনিন গুলো সিক্রেশন কম হবে। তো এটা আর কি একটা প্রাগৈতিহাসিক প্রিহিস্টোরিক লাইফে যখন স্লিপের কোনো সমস্যা ছিল না, এখন আমাদের মডার্ন লাইফে যে স্লিপের যে ইস্যুটা, সমস্যাটা, আহ, এই 3টা স্টেপের বাইরে আমাদের লাইফগুলো এখন আরো অনেক কমপ্লেক্স জিনিসগুলো চলে আসছে, এই জন্য আর কি এটা দেওয়া। তো একটু আগে আমরা যে স্লিপ স্টেপ গুলো নিয়ে কথা বলতেছিলাম, আমি ইন ডিটেলস যাব না, জাস্ট একটু হালকা করে যাব। আপনার স্টেপ 1, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি যে আমরা ঘুমের দিকে চলে যাচ্ছি, মাসেলগুলি টুইচ করে, এটা আপনারা নিজেরাও ফিল করতে পারবেন। আর স্টেপ 2-তে, স্টেপ 3 এগুলো এবং র্যাম, এগুলো আসলে ব্রেন ওয়েভ দিয়ে ডিটারমাইন হয়। তো স্টেপ 2-তে দেখেন, এটাতে আপনার
আপনার ওই যে রেপিড ওয়েবগুলো রেপিডলি বাস্ট হয়, ব্রেন ওয়েবগুলো, এবং এটা মেমোরিগুলি সর্টিং হয় এই সময় স্টেপ 2-তে। স্টেপ 3-তে আপনার হয় যে বডিটা রিপেয়ার হয়, সারাদিনের বডিতে যে ক্ষতিগুলো হয়েছিল, আপনার ওয়্যার এন্ড টিয়ার হয়েছিল, ওগুলো আবার গ্রোথ হরমোন আসে, আর ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। আর রেপিড আই মুভমেন্ট, যেটা ড্রিম হয়, সেখানে আপনার ব্রেনটা আবার রিজেনারেট করে নেক্সট ডের জন্য। তো এই স্টেপগুলো স্লিপের জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি ডে আফটার ডে এই স্টেপগুলোর মধ্যে দিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, বডি রিপেয়ার, মেমোরি, এগুলোতে অবশ্যই একটা নেগেটিভ ইফেক্ট আসবে। তো আমরা আমাদের মেইন যেটা ডিসকাশন করার কথা আজকে, ওটাতে আসি, যে আমরা এই হেডিংস গুলোতে কাজ করবো আর কি আজকে। একটা হলো আপনার ইনসমনিয়া ডিসঅর্ডার, আর আপনার স্লিপ রিলেটেড ব্রিদিং ডিসঅর্ডার। এটা গত মানে মডিউল পর্যন্ত এটা ছিল না, এটা আলাদা মানে টপিক হিসেবে ছিল, এবার এটাতে ইনক্লুড করা হয়েছে। তারপর আপনার সেন্ট্রাল ডিসঅর্ডার অফ দ্য স্লিপ, যেটা হাইপারসোমনিয়া বা নার্কোলেপসি হিসাবে আমরা জানি। তারপর আপনার সার্কাডিয়ান রিদম স্লিপ ওয়েক ডিসঅর্ডার, এটা নিয়ে আমরা কথা বলবো। স্লিপ রিলেটেড মুভমেন্ট ডিসঅর্ডার, প্যারাসোমনিয়া, তো এগুলো আমরা টাচ করবো আজকে আর কি। তো আপনারা কি এগুলো একটু দেখার সময় পাইছিলেন এগুলো, এই এগুলো আমার ম্যাটেরিয়াল গুলো? ডক্টর আনোয়ার, আপনার দেখা হয়নি স্যার। আহ, এগুলো দেখতে পাচ্ছেন? একটু সুযোগ হয়েছিল দেখার? না স্যার, দেখার সুযোগ পাইনি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে লেকচারের পরে এগুলো একটু দেখেন, তাহলে জিনিসটা একটু মিনিংফুল হবে আর কি। হ্যাঁ? জি আহ, স্যার। অনেক সময় হয় কি যে আপনার ওই লেকচারের আগে হয়তো অত ইন্টারেস্টিং লাগে না বা বোঝা যায় না। তো যেটা নিয়ে আমাদের ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ইনসমনিয়া। ইনসমনিয়া বলতে আমরা মনে করি যে আপনার স্লিপ ডিস্টারবেন্স, কিন্তু আসলে এটা একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। এটা ইন্টারন্যাশনাল ডিজিজ যেটা ক্লাসিফিকেশন, অথবা আপনার DSM-5 বা যেটা আছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালের অ্যাকর্ডিংলি ওরা যেটা করছে আর কি। ইনসমনিয়া হইতে হলে আপনাকে এই জিনিসগুলো দরকার হবে। আপনার আপনার স্লিপ, আপনার স্লিপ ইনিশিয়েশন মানে ঘুম, কি বলবো, ফলিং স্লিপ, আর স্লিপটা মেনটেন করা প্রবলেম থাকবে। আর আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনার প্রপার একটা এনভায়রনমেন্ট ছিল স্লিপের জন্য। আর হলো আপনার যে দিনের বেলা আপনার একটা কনসিকুয়েন্স থাকবে, সেটা ড্রাউজিনেস হতে পারে বা এগুলো হতে পারে আর কি। এই 3টা ক্রাইটেরিয়া যদি না ফুলফিল করি, তাহলে কিন্তু আমরা এটাকে ইনসমনিয়া বলতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে আপনার আপনার কি দাঁড়াচ্ছে, একটা হলো যে আপনার স্লিপ ইনিশিয়েশন করা এবং স্লিপটা মেনটেন করাতে সমস্যা থাকবে। আর হলো আপনাকে নিশ্চিত করতে হবে যে একটা প্রপার এনভায়রনমেন্ট ছিল স্লিপের জন্য। যদি প্রপার এনভায়রনমেন্ট না থাকে, তাহলে কিন্তু এটা ইনসমনিয়া তো আমরা বলতে পারবো না। আর হলো আপনার ডে টাইম কনসিকুয়েন্স, মানে আপনার ড্রাউজিনেস, রিফ্লেক্স গুলো কম থাকবে, ইরিটেবিলিটি থাকবে। আর কিছু টার্ম আছে এখানে, যেমন স্লিপ ল্যাটেন্সি, যেটা আপনার আপনার বেড টাইম আর স্লিপ টাইমের মাঝামাঝি, যেটা আর কি। আমরা যখন বিছানায় যাই, ওটাকে যদি বেড টাইম ধরি, আর আপনার যখন আমরা ফল স্লিপ কমপ্লিটলি, এই এই সময়টা স্লিপ ল্যাটেন্সি সাধারণত 30 মিনিটসের বেশি হওয়া উচিত না আর কি। আর আপনার স্লিপ ডিউরেশন নিয়ে অনেক কথা আছে, যেটা আসলে কতক্ষণ দরকার একটা হেলদি অ্যাডাল্ট পার্সনের জন্য, এটা ভেরি করে ইয়াং থেকে অ্যাডাল্টের। তো আমরা যেহেতু অ্যাডাল্ট নিয়ে ডিল করব, তো অ্যাভারেজ আমরা বলি 6 to 8 আওয়ার্স। আর ইনসমনিয়া তখনই বলবো যখন আমরা 3 নাইটস পার উইকে আমরা এই সমস্যাগুলি ভোগ করব, তখন এটাকে আমরা ইনসমনিয়া বলবো। এই যে একিউট ইনসমনিয়া, এটা আবার একটা ডিভিশন করছি আমরা, যেটা যদি 3 মান্থস, লেস দেন 3 মান্থস, তাহলে একিউট। আর আপনার যদি মোর দেন 3 মান্থস, তাহলে ক্রনিক। আর ইনসমনিয়াটা আবার প্রাইমারি ইনসমনিয়া, যেটা আসলে আমরা কোনো কজ খুঁজে পাই না, ইডিওপ্যাথিক কমপ্লিটলি।
আর সেকেন্ডারি ইনসোমনিয়া, যেটাতে আপনার কোনো অনেকগুলো কোমরবিড কন্ডিশন থাকতে পারে আর কি, সেটা অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ফিজিক্যাল কোনো কন্ডিশনের জন্য হতে পারে। ইন্টারেস্টিংলি এটাকে আমরা বলি বাই ডিরেকশনাল রিলেশনশিপ, এর জন্য বলা হয় সেকেন্ডারি ইনসোমনিয়া। কারণ অনেক সময় বোঝা যায় না যে আপনার ইনসোমনিয়ার জন্য একটা ডিপ্রেশন হলো না, ডিপ্রেশনের জন্য ইনসোমনিয়া, এটা অনেক সময় ডিভিশন করা মুশকিল হয়ে যায়। এই জন্য এটাকে বলি আমরা বাই ডিরেকশনাল একটা রিলেশনশিপ। তো আপনাদের মধ্যে কেউ কি কষ্ট করে আমার জন্য কেস স্টাডি 1টা একটু পড়বেন? একজন একটু কষ্ট করে পড়েন স্লিপ স্টাডিটা, আমি শুনতে চাই একটু এই কেস স্টাডিটা। স্যার পড়ছি স্যার। হ্যাঁ। A 55-year-old housewife brought to me by her partner with a concern of her sleep pattern. She goes to bed at around 11:30 p.m. ও, and falls asleep. আচ্ছা, আমি সরি, আমি মনে হয় জাম্প করছি, আমরা ইয়ে করি, মানে কি জানি বলে, জাম্প করে আমাদের এটা হলো কেস স্টাডি 1টা একটু পড়েন, এটা সরি। জেনারেল প্র্যাকটিশনার্স। Just a general practitioner patient of mine who is concerned about his daytime drowsiness and frequent yawning during patient consultation, which is quite embarrassing for him. He falls asleep during clinical writing and other colleagues make fun of it, including sharing photos of his nap in social media. He is a healthy 57-year-old male with no chronic condition, with full of aspiration and joy in life. A sleep diary was provided, and on review, it was reflected his bedtime was 11 p.m. and spent on reading anything in bed, which is an elixir of his life. He falls asleep around 12 p.m. with a good sleep latency of 10 minutes. He wakes up at around 6:30 a.m. as his partner wakes up early for her prayer. He tries to fall asleep but fails to fall asleep again. এইটা হলো আপনার একটা রিয়েল পেশেন্ট আর কি, আপনার রিয়েল লাইফে, যে আপনার 57 ইয়ার্স ওল্ড, সে বিছানায় যাচ্ছে 11টায়, তারপরে বিছানায় কিছু পড়াশোনা করার পরে 12টার মধ্যে সে মানে ঘুমায় যেতে পারে আর কি। তো খুব অল্প সময় আর কি, যখন সে বই বন্ধ করে 10-15 মিনিটসের মধ্যেই সে ঘুমায় যেতে পারে আর কি। কিন্তু আপনার সে ঘুম থেকে উঠতেছে 6:30-তে, আর আপনার কারণ তাকে উঠতে হয়, কিন্তু যেহেতু তার পার্টনার উঠে যায়, এবং তারপরে আবার সে যখন বিছানা যায় আর একটু ঘুমানোর জন্য, সে আর ঘুমাতে পারে না। এতে হচ্ছে কি যে আপনার ওই দিনের বেলা সে কিন্তু ড্রাউজি থাকতেছে, এটা অনেক সময় সে ফলিং অ্যাসলিপ হচ্ছে। তো এটা একটা ইস্যু তার জন্য, এই জন্যই এটা পেশেন্ট হিসেবে আসা আর কি। তো আমার কোশ্চেন হলো যে আমরা যে একটু আগে যে ডেফিনেশন দেখলাম ইনসোমনিয়ার, এই ডেফিনেশনটা কি আমরা এখানে ফিট করতে পারবো কিনা আর কি। কারণ ওখানে 3টা কন্ডিশন ছিল, কিন্তু একটা ছিল আপনার যে ডিফিকাল্টি ইন ফলিং অ্যাসলিপ এবং স্লিপটা মেনটেন করা, আরেকটা হলো ছিল যে আপনার এডিকুয়েট এনভায়রনমেন্ট প্রোভাইড করতে, ঠিক মতো মানে একটা পরিবেশ থাকে, আর হলো আপনার ডে টাইমে আপনার ইয়ে থাকবে আর কি, কি জানি বলে, ড্রাউজিনেস থাকবে বা অন্যান্য কিছু। কি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে মনে হয় না? আচ্ছা, তাহলে এই এই কেসটাতে আমরা যদি ইনসোমনিয়া থেকে ফিট করতে পারবো কিনা, আপনাদের কি মনে হয়? এটা যদি বদমাইশ হয়, এটাতে মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা একটা ইনসোমনিয়া প্রবলেম, কিন্তু আমরা যদি দেখি সে কিন্তু তার হয়তো আপনার 8 আওয়ার্স কিন্তু স্লিপ হচ্ছে না, বাস মানে প্রপার হয়তো 6 আওয়ার হচ্ছে, 6:30, কিন্তু তার জন্য হয়তো আরো বেশি স্লিপের দরকার ছিল, সে সকালবেলা উঠতে বাধ্য হচ্ছে আর কি। তো এই জন্যে এটাকে কিন্তু আমরা ইনসোমনিয়া বলতে পারবো না, এটা আমরা বলবো স্লিপ ডিস্টারবেন্স। কাজেই তাকে কিন্তু ট্রিটমেন্ট হিসাবে
আমরা মেডিকেশন বা অন্য কিছু দেওয়ার দরকার নাই, তাকে ওই স্লিপ এনভায়রনমেন্টটা এনশিওর করতে হবে। আর বাপ যদি এখন যায় ওরে এখন 20 লাখ টাকা দিয়ে আবার একটা ব্যবস্থা করতে পারে, কিন্তু ওটা যেহেতু নিজের বাদ দিয়ে মেয়ের বাবা আবার বলছে যে দুইজনে থাক, ওটা মেয়ের ছেলের বাপটাই মারা যে কোনো কাম করার আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে প্রচুর। জি স্যার, ব্যাকগ্রাউন্ডে ডক্টর আব্দুল কুদ্দুস ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসতেছে। তাহলে আমি কি এটা আপনাদেরকে একটু বুঝতে পারলাম যে কেস স্টাডির মানে দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, যে এটা কিন্তু ইনসমনিয়ার ডেফিনেশনে পড়ে না, এটা এটাকে স্লিপ ডিস্টারবেন্স বলতে পারি আমরা। তো কাজে এটার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দরকার নেই, এটা স্লিপ এনভায়রনমেন্টটা, স্লিপ টাইমটা যাতে সে এডিকুয়েটলি ঘুমাইতে পারে ওই ব্যবস্থাটা আমাদের দরকার। এটাই আপনার স্যার এখানকার এটা যেহেতু ইনসomnia এই কারণে যে যেহেতু তার স্যার ল্যাটেন্সিটা 10 মিনিটস এবং স্যার তার তো 6.5 আওয়ার সে স্লিপ হচ্ছে, যেটা ইনসমনিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এটা কি যে স্লিপটা অ্যাভারেজ কিন্তু আপনার একটা অ্যাডাল্টের 6 to 8 আওয়ার্স এর মধ্যে অ্যাভারেজ স্লিপ, তাহলে অ্যাডিকুয়েট স্লিপ হচ্ছে তো? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড, অনেকের জন্য 8 আওয়ার্স দরকার, অনেকের জন্য 6 আওয়ার দরকার। তো তার ক্ষেত্রে হয়তো 6 আওয়ার্স 6.5 আওয়ার্স তার জন্য এডিকুয়েট না আসলে, ওটার জন্য তার জন্য আপনার হয়তো আরো বেশি দরকার ছিল, ওই জন্য সে ডে টাইমে এই ড্রাউজিনেস এগুলো ফিল করতেছে আর কি। তো এই জন্য আমাদের তাকে এনশিওর করতে হবে যে সে যাতে এডিকুয়েটলি ঘুমাতে পারে আর কি, একটু একটু প্রলং টাইম নিয়ে। হয়তো সে আগে তাকে বিছানা যাইতে আগে ঘুমাইতে হবে অথবা দেরি করে উঠতে হবে, দুইটার একটা আমাদের এনশিওর করতে হবে। কাজে এটা এখানে এটি ম্যানেজমেন্ট হবে এখানে আর কি। তো আমরা এটা যে আপনার ইনসমনিয়াতে পড়েন আর কি, এটা বোঝানোর জন্য কেস স্টাডিটা দেওয়া। আবার আপনি আবার কেস স্টাডি 2 যেটা, এটা দেখেন, আপনি একটু পড়বেন কষ্ট করে, অথবা অন্য কাউকে পড়বেন একটু। ডক্টর আবু নাসির আছেন আপনি এখানে? ডক্টর কুদ্দুস? আচ্ছা, তাহলে এটা আমি পড়ি তাহলে। A 55-year-old housewife brought to me by her partner with concern of her sleep pattern. She goes to bed around 11:30 and fall asleep by 12 p.m. She wakes up at night quite frequently for checking her children, whether they have arrived from work safely. She wakes up at 6 p.m. for her prayer and other house chores. She did not report any drowsiness or any tiredness during the daytime. No chronic condition is identified with this patient. Her husband learned that proper amount of sleep is important for mental and physical well-being. তার পার্টনার মানে এই পেশেন্টটিকে নিয়ে আসছে কারণ সে মনে করতেছে যে সে মাত্র ঘুমাচ্ছে খুব অল্প সময় আর কি, মানে 6 ঘন্টা ঘুমাচ্ছে, এই জন্য তার ঘুম হচ্ছে না, এই জন্য মনে করে কিন্তু সে নিয়ে আসছে। কিন্তু আমরা যদি খেয়াল করি সে কিন্তু তার কিন্তু কোনো প্রবলেম নাই, ডিউরিং দ্য ডে টাইম শি ইজ কোয়াইট অ্যাক্টিভ, দ্যার ইজ নো কমপ্লেন অর এনি সিমটমস অফ ড্রাউজিনেস, টায়ার্ডনেস, ওগুলো কিছুই নাই আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকেও আমরা কিন্তু ইনসমনিয়া হিসেবে বলতে পারবো না, কারণ সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুমাচ্ছে, এখানে ফলিং এর স্লিপেও কোনো প্রবলেম নাই, স্লিপ মেনটেনেন্সের কোনো প্রবলেম নাই। তো এটাকে কিন্তু আমরা মানে ইনসমনিয়াতে ফেলতে পারবো না। এখানে ম্যানেজমেন্ট হবে হাজব্যান্ড এবং পেশেন্টকে বোঝানো যে 6 hours is adequate for her and it's not a problem, it's not a condition, it's not a disease, so we don't need to worry. তারপরে আমরা আসি এটা এটা নতুন ইনক্লুড করা হয়েছে এই মডিউলে, যে আপনার স্লিপ রিলেটেড ব্রিদিং ডিসঅর্ডার। আপনাদের কাছে তো দিনের মানে পেশেন্ট হিসেবে অনেকে আসতে পারে যে এনিবডি হু কমপ্লেইন অ্যাবাউট ডে টাইম ড্রাউজিনেস, আপনার তো সিগনিফিকেন্টলি ড্রাউজিনেস, টায়ার্ড থাকে, প্রায় ঘুমায় পড়তে চায়,
এটা কিন্তু একটা এক্সপ্লোরেশন করতে হবে, আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারটা আর কি। কারণ স্লিপ অ্যাপনিয়াটা ইজ ডিরেক্টলি রিলেটেড আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং মেটাবলিক ডিজিজ এগুলোর জন্য, প্লাস মেন্টাল হেলথের জন্য। কাজে কেউ যদি আপনার ডে টাইম ড্রাউজিনেস বা স্নোরিং এর কথা বলে, তখন কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্স দিয়ে এক্সপ্লোরেশনে যাইতে হবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা itself is a big subject. এটাতে কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনার। এটা আমরা তখনই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলবো যখন আপার ওয়ে অবস্ট্রাকশনে আপনার মানে অবস্ট্রাকশন হবে আর কি। যেমন বাই ডেফিনেশন ডিফাইন্ড এজ আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন ডিউরিং স্লিপ রেজাল্টেড ইনটু রিপিটেটিভ কমপ্লিট অর পার্শিয়াল ব্রিদিং পজ, এটা আমরা অ্যাপনিয়া অথবা হাইপোঅ্যাপনিয়া বলি। অক্সিজেন ডিস্যাচুরেশন হবে, আর আপনার ঘুম থেকে মানে ঘুম ভেঙে যাবে তার, সেটা হয়তো সে নিজেও বুঝবে না যে তার যে সে ঘুম ভাঙতেছে তার বারবার। তো এই তিনটা জিনিস আর কি, মানে আপনার আপার ওয়ে অবস্ট্রাকশন, আর আপনার যেটা হবে যে আপনার ব্রিদিংটা বন্ধ হয়ে যাবে আর কি, সেটা পার্শিয়াল হইতে পারে বা কমপ্লিটও হইতে পারে, আর অক্সিজেন ডিস্যাচুরেশন হবে আর ঘুমটা ভাঙবে। তো এটা আপনার বেশ কিছু কজ আছে। আপনার মেইন কষ্ট হলো যে আপনার যেটা আমাদের অরোফেরিংস যেটা, সেটাতে যদি কোনো অক্লুশন হয় ওইটার জন্য হইতে পারে, এবং সেটা আপনার হইতে পারে যেমন ওবেসিটির জন্য হইতে পারে, কারো ম্যাক্রোগ্লোসিয়া, যে টাংটা যদি কারো হয়তো বড় হইতে পারে, অথবা টনসিল এনলার্জ থাকতে পারে, অথবা অনেকের মাসল গুলো আপনার হাইপোটোনিয়ার জন্য স্লিপের সময় এটা ল্যাক্স হয়ে এটা অবস্ট্রাকশন করতে পারে, নোজে অবস্ট্রাকশন থাকতে পারে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা যদি ইয়ে করি আর কি, যে সিমটম গুলো দেখি, যে স্নোরিং, সেটা হয়তো সে বুঝবে না, তার পার্টনার কমপ্লেন করবে যে সে প্রচন্ড স্নো করে। ডে টাইম স্লিপিনেস, টায়ার্ডনেস থাকবে, আর আপনার কগনিটিভ ডিক্লাইন থাকবে, তার চিন্তা ভাবনা রিফ্লেক্সে সে ডিলে মানে অত শার্প থাকবে না, কনসেন্ট্রেশন এফেক্টেড হবে, অ্যানয়েড থাকবে, ইরিটেবল হবে, অ্যাঙ্গার আসবে। তো এই সিমটম গুলো যদি আমরা পাই, তাহলে কিন্তু আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা মাথায় রাখতে হবে, এবং এটা ডায়াগনোসিস করার মানে ডেফিনিটিভ ডায়াগনোসিস করা যাবে স্লিপ স্টাডির মাধ্যমে। তো আমাদের এখানে কি স্লিপ স্টাডির কোনো ব্যাপার আছে, আপনাকে বলতে পারবেন, আমাকে একটু ফিডব্যাক দেওয়া যাবে ডক্টর আনোয়ার? স্যার, আমার জানা মতো নাই স্যার, আমার কারো আছে কিন্তু আমার জানা মতো নাই স্যার। কয়েকটা জায়গায় মনে হয় আপনার স্লিপ স্টাডি করে বা ঢাকাতে, আহ, যেখানে আপনার মানে এখন হয় কয়েকটা জায়গাতে, এবং ওয়াইডলি মানে মানে ফেসিলিটিস গুলো অ্যাভেলেবেল না, কিন্তু আপনার যদি রেগুলার বা প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখেন, তাহলে কিন্তু অনেকেই কমপ্লেন করবে আপনাকে, বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন যে অনেকের তো প্রচন্ড নাক ডাকে বা স্নোরিং হয়। হ্যাঁ, তারপরে দিনের বেলা হয়তো ড্রাউজি থাকে। তো এই জিনিসগুলো আমরা আসলে অত গুরুত্ব দেই না, কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে কার্ডিয়াক, করোনারি হার্ট ডিজিজ, হ্যাঁ, ডায়াবেটিস, এগুলোর সাথে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে কি একটু, যে এই জিনিসটা কথা। তো আপনার জানা মতে স্লিপ স্টাডির খুব একটা মানে ব্যবস্থা নাই মনে হয় আমাদের এখানে, না ঢাকাতে? আমার কথা আমি কি, এখন অন্য যারা আছেন ওনাদের তো জানা থাকতে পারে, আমি পাইনি স্যার। আমি কয়েকটা জায়গায়, জাপান, বাংলাদেশ একটা হসপিটাল মনে হয় আছে, তো জি স্যার। ওরা মনে হয় ওরা আর কয়েকটা ক্লিনিকে মনে হয় ওরা করে আর কি এটা। তো আচ্ছা। স্লিপে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যখন কনফার্ম ডায়াগনোসিস হবে, তখন একটা স্পেসিফিক ট্রিটমেন্টে যাওয়া যাবে। সেটা হলো আপনার যেটা আমরা বলি যে সিপ্যাপ মেশিন আর কি, আপনার কন্টিনিউয়াস একটা পজিটিভ প্রেশার দিয়ে আপনার এয়ারওয়েটাকে ওপেন রাখা, এবং এটার ইফেক্ট খুব ড্রামাটিক হয়। পেশেন্ট নেক্সট ডেতে ওরা বলবে যে আপনার আই ডোন্ট ফিল দ্যাট মাচ টায়ার্ড এনিমোর, আই এম ভেরি মাচ ব্রাইট। তো এটা ইটসেলফ একটা সিরিয়াস ইস্যু, এবং এটার ট্রিটমেন্টটা
আপনাকে চেঞ্জ করা বা লং টার্ম কমপ্লিকেশনস গুলো থেকে বাঁচাতে পারবে আর কি এটা। আর যদি আমরা স্লিপ স্টাডি না করতে পারি, অন্তত অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান হিসেবে আমরা এই জিনিসগুলো কিন্তু পেশেন্টের সাথে রেস করতে পারি। একটা হলো আপনার ওয়েট লস করা যদি ওবেসিটি থাকে, গুড স্লিপ হাইজিন আছে, ওটা আমরা পরে কথা বলবো। আর সাইড স্লিপিং ইজ রিকমেন্ডেড। আপনি যদি প্রন কি বলবো এটা, মানে আপনার সুপাইন হয়ে যদি আপনার, যেটা আমরা চিত হয়ে শুই যেটা বলি, সেটাতে কিন্তু এটাতে টাংটা ফল ব্যাক করে। এই জন্য আমরা বলি একটু সাইড মানে হয়ে স্লিপ করা আর কি, এক পাশে হয়, যেটা আপনাকে অন্তত এটা মিনিমাইজ করবে এই সিমটম গুলোকে। তাহলে আর আপনার অনেক সময় কি যে আপনার ঘুমের ওষুধ খাওয়ার জন্য এটা আরো অ্যাগ্রাভেট করতে পারে। অ্যালকোহল, এটা আমাদের দেশে এটা ইস্যু না। নাকে অবস্ট্রাকশনের জন্য আমাদের দেখতে হবে কি করা যায়, ইএনটি স্পেশালিস্টের হেল্প নিতে পারি আমরা। টনসিল গুলো বড় থাকলে এটাও একটা ইএনটি স্পেশালিস্টের হেল্প নিতে পারি। আপনার অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়ার জন্য এই যে আপনার সিপ্যাপ মেশিন আছে একটা, ওইটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট দেয়। আর কিছু ডিভাইসও আছে যেটা আমরা ইউজ করতে পারি এই মেশিন যদি অ্যাভেলেবল না থাকে। তো এটা নিয়ে আমরা আর বিস্তারিত ডিসকাস করলাম না, কারণ যেহেতু আমাদের এই ফ্যাসিলিটিস গুলো এখনো ওয়াইডলি অ্যাভেলেবল না। কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অন্তত আমরা ম্যানেজ, মানে কি জানি বললাম, যে সিপ্যাপ মেশিন না থাকলেও, স্লিপ স্টাডির সুবিধা না থাকলেও অন্তত জানে আমরা এই জিনিসটা একটু ডায়াগনোসিস করতে পারি আর কি। একদম আপনার লেকচারের একদম শেষের দিকে আপনার আমি দুইটা জিনিস অ্যাড করছি। সেটা হলো আপনার এই যে ইয়েটা কি, আপনার এই যে ড্রাউজিনেস একটি স্কেল আছে, আপনার স্লিপিনেস স্কেল, এটা যদি আমরা পেশেন্টকে দেই তারা আপনাকে ওই যে একটা স্কোর দিবে আর কি। তো বোঝা যাবে যে আসলে সত্যি সত্যি সে ড্রাউজি, দিনের বেলা কেমন অ্যালার্টনেসটা। এটা একটা যে আপনার রেঞ্জ আছে, রেঞ্জ গুলো দেখলে বোঝা যাবে, তখন আমাদের বুঝতে হবে যে না, এটা স্লিপ নেতার সমস্যা আছে। আর এইটাও একটা ফর্ম যে আপনার কিছু মেজারমেন্ট আছে আর কি, আপনার বডি ওয়েট, নেক সাইজ, এগুলো মেল ফিমেল। তো এই দুইটা জিনিস আমাদের হেল্প করবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিসের জন্য। তাহলে আমরা এবার অন্য একটা টপিকসে মুভ করি। কেস স্টাডি, এটা আরেকটা কেস স্টাডি। এটা আপনার ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়েই। এটা একটা রিয়েল সত্যিকারের পেশেন্টই ছিল আমার। 52 years old gentleman has complained of tiredness and excessive sleepiness during daytime and fall asleep in the working desk. Body mass index অনুযায়ী সে কিন্তু ওবেস, 33. Office worker on further questioning revealed non-refreshing sleep. তার মানে সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন সে ফ্রেশ না। And his partner mentioned snoring, frequent struggling for breathing. তো এটা হিজ ক্রনিক কন্ডিশনের মধ্যে hypertension, not well controlled with medication. His routine investigations were in normal range. আর আপনার appropriate investigations as a general practitioner হিসেবে যেগুলো করা দরকার ছিল সেগুলো করা ছিল, কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। তো এই কেসটা কিন্তু আপনার ইন্ডিকেট করতেছে যে একটা স্লিপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি এখানে, কারণ স্নোরিং হচ্ছে এবং ডে টাইমে সে ড্রাউজি থাকতেছে, এবং রিস্ক ফ্যাক্টর হিসেবে ওবেসিটিটাও একটা ইস্যু এখানে। আপনি কি কোনো কোশ্চেন করবেন ডক্টর আনোয়ার? No, sir. তাহলে কি আমরা নেক্সট ইয়েতে যাব? আচ্ছা, আপনার তারপর হলো সেন্ট্রাল ডিসঅর্ডার অফ আপনার স্লিপ, যেটা আমরা হাইপার সমনোলেন্স বলি বা নার্কোলেপসি বলি। আপনি কি মানে জেনারেল প্র্যাকটিস করেন না হসপিটাল বেসড প্র্যাকটিস আপনার ডক্টর আনোয়ার? স্যার আমি অ্যাকচুয়ালি একটু পাবলিক হেলথে কাজ করি, আমি ইনফেকশন কন্ট্রোলে ডিপার্টমেন্টে কাজ করি একটা আচ্ছা, হসপিটাল। তো আপনি কত বছর যাবত কাজ করতেছেন পাবলিক এতে? বেশ কয়েক বছর নাকি?
আমি কি কন্টিনিউ করব? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? শোনা যায়নি স্যার? না, কথাটা ভেঙে গেছিল, শোনা ও যাচ্ছিল না। ও আচ্ছা, আচ্ছা, সরি স্যার। না, এখন আমি ইবনে সিনাতে আছি স্যার, ওই যে আর দেশের বাইরে ছিলাম সৌদি আরবে, সেখানে স্যার ইমার্জেন্সিতে কাজ করেছে বেশ কিছু বছর। আচ্ছা। তো নার্কোলেপসি ইমার্জেন্সি সেটিংস, ইভেন আপনার জেনারেল প্র্যাকটিস সেটিংসও কিন্তু নার্কোলেপসিটা আমরা টেক্সট বুকে, যখন আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন আমরা নার্কোলেপসিটা আমরা টেক্সট থিওরিটিক্যালি আমরা পড়াশোনা করছি, কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা সংখ্যাটা খুব একটা বেশি না আর কি। আর নার্কোলেপসির আপনার যে ক্যারেক্টারিস্টিক, যেটা আপনার পেশেন্ট চাইলেও কিন্তু সে মানে না ঘুমায় থাকতে পারবে না, সে মানে হিউল ফল অ্যাসলিপ। আপনার এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, এটা জেনেটিক একটা ব্যাপার, মানে একটা কজ আছে এটা। এবং এটা ডায়াগনোসিসটাও আপনার জিন টেস্টিং প্লাস আপনার স্পাইনাল ফ্লুইড কনফার্ম কেসের জন্য দরকার হয় আর কি। এইটা আপনার বাই ডেফিনেশন অ্যান ইরেজিস্টেবল আর্জ ফর স্লিপ, মানে পেশেন্ট এটা ইভেন ইফ হি ট্রাইজ হি কান কিপ হিমসেলফ অ্যাওয়েক। তো এটা আমাদের জেনারেল প্র্যাকটিস সেটিংসে এটার ইয়েটা কম, মানে প্রিভিলেন্সটা খুব কম। তো এই জন্য আর আমরা এটা ডিটেলসে গেলাম না, এটা আমরা এইভাবেই রাখলাম। এটা রেসপিরেটরি ফিজিশিয়ানদের ম্যানেজমেন্টের ব্যাপার হবে, আমরা এটা রেফার করব। তারপরে আমরা আসতেছি, মানে এটা একটা ইটসেলফ, এটা একটা মানে স্লিপ ইস্যুস, আপনার সার্কাডিয়ান রিদম স্লিপ ওয়েক ডিসঅর্ডার যেটা আমরা বলি। মানে স্লিপ অ্যান্ড ওয়েক এই পুরো জিনিসটাই কিন্তু আপনার কন্ট্রোল বাই সার্কাডিয়ান রিদম। মানে এই স্লিপ অ্যান্ড ওয়েকের মধ্যে যদি আমরা, যেমন দুইটা জিনিস আছে এখানে, আমরা যদি খেয়াল করি, একটা হলো ডিলেড স্লিপ ওয়েক ফেজ, আর একটা হলো অ্যাডভান্স স্লিপ ওয়েক ফেজ। এই পুরো জিনিসগুলো আপনার সার্কাডিয়ান রিদম দিয়ে রেগুলেট হচ্ছে। তো আপনার ডিলেড স্লিপে হলো যে even if the patient tries, they can't go and fall asleep. এটা even though we give a proper sleep environment, sleep hygiene, everything maintain করার পরও এটা সম্ভব হবে না, পেশেন্ট ঘুমাতে পারবে না। আর এর কারণ because he or she doesn't have any control on his circadian rhythm। এই জন্য অনেক সময় আপনি পেশেন্ট পাবেন বা শুনতে পারবেন, আত্মীয়জন বা ইয়াংদের মধ্যে এটা কমন, যে তারা চেষ্টা করলেও তারা ঘুমাতে পারতেছেন না, তারা অনেক রাত্র পর্যন্ত তাদের জায়গা থাকে, তারপর আপনার যখন ওয়েক আপ ইন দ্য মর্নিং ইটস কোয়াইট লেট। তো আর আপনার আছে অ্যাডভান্স স্লিপ, যেটা হলো আপনার এটা সে এত রাত্র 8টা-9টার মধ্যে ঘুমায় পড়বে, উঠবে সকালবেলা, সে চেষ্টা করলেও জেগে থাকতে পারবে না। তো তারপর আপনার শিফট ওয়ার্কার আছে, জেট লেগ আছে, এগুলো আপনার ওই সার্কাডিয়ান রিদম যেটা, ওটা দিয়ে রেগুলেট হয়। তো এটা ইয়াং পপুলেশনে এই কন্ডিশনগুলো কমন, আমরা যেটা বলতেছি ডিলেড স্লিপ, আপনার অ্যাডভান্স স্লিপ। এই কেস স্টাডিটা আপনি একটু কষ্ট করে পড়বেন। ডক্টর আনোয়ার। স্যার আচ্ছা, স্যার আমি অন্য কেউ কি পড়বে কিনা স্যার? অন্য কেউ তো মানে রেসপন্স করতেছে না মনে হয়। আপনাদের মধ্যে কেউ আমি যদি আমি পড়ি। প্লিজ। 21-year-old university student was brought to me by his mother with the issue of his sleep pattern. He goes to sleep after midnight and wakes up late in the morning, which is affecting his study in a significant way. The tutors are concerned about his alertness in the class and occasional drowsiness. On inquiry, he mentioned his genuine effort to going to bed early with optimum sleep environment, but in vain. He tried repeatedly but without any success on falling asleep in time. He does not have any chronic condition and no sign of depression and anxiety. এই কেস স্টাডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে সে কিন্তু কোনো আপনার ওই ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছে না, সে কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু তারপরও কিন্তু সে ঘুমাতে পারতেছে না।
একটা প্রপার এনভায়রনমেন্ট, প্রপার স্লিপ হাইজিন মেনটেন করার পরেও, কাজে এটা ওর ফল্ট না, আসলে এটা ইস্যুটা সার্কাডিয়ান রিদমের মধ্যে, কারণ তার বডি ক্লক সাইকেলটাই এভাবে সেট করা। তো এই ক্ষেত্রগুলিতে আমাদের সমস্যাটা হলো যে সকালবেলা সে যদি ঘুম থেকে তাড়াতাড়ি ঠিক মতো না উঠতে পারে, ইফ ইউ ক্যানট ওয়েক আপ প্রপারলি, দেন তার ওয়ার্ক বা স্কুলিং গুলো বা তার যে কাজগুলো করে এগুলো এফেক্টেড হয়। তো এটার জন্য মানে আমরা এটাকে আমরা বলি আপনার যদি আমরা সার্কাডিয়ান রিদমের কমন দুইটা ইয়ার মধ্যে যে ডিলেড স্লিপ ওয়েক ফেজ, আর অ্যাডভান্সটা হলো জাস্ট এটা অপোজিট মনে করেন আর কি। সে সন্ধ্যার মধ্যে ঘুমায় পড়বে আর অনেক ভোরে উঠে যাবে। তো এই দুইটা মানে রিয়েল লাইফে, প্রোডাক্টিভ লাইফে, ওয়ার্কিং স্টাডিতে এগুলো এফেক্ট করে। তো এগুলো আমরা আমাদের মেনটেন করতে হবে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে। সেটা মেডিকেশন আছে, প্লাস কিছু স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমরা ডিসকাস করবো একটু পরে কুইকলি। কিন্তু এই জিনিসগুলো আমাদের রিকগনাইজ করতে হবে যে এই সমস্যা নিয়ে পেশেন্টগুলো যখন আসবে, তখন কিন্তু আমরা জাস্ট বলতে পারবো, বললে হবে না যে ঠিক আছে তো সময় মতো ঘুমায় পড়েন, ঠিক সময় মতো উঠে পড়েন। এটা আমাদের এক্সপ্লোর করে দেখতে হবে যে এটা এই সার্কাডিয়ান রিদমের ইস্যু কিনা, আপনার ডিলেড স্লিপ ওয়েক অথবা অ্যাডভান্স কিনা। শিফট ওয়ার্কার তারাও কিন্তু এই সার্কাডিয়ান রিদম ইস্যু আছে তাদের মধ্যে, কারণ তাদের যেহেতু তারা রাত্রেবেলা কাজ করে, দিনের বেলা ঘুমাতে যায়, তাদের সার্কাডিয়ান রিদমটা ঠিক মতো কাজ নাও করতে পারে। জেট ল্যাগ এটা কমন প্রবলেম যারা এখন ট্রাভেলিং করি আমরা, ওগুলো নিয়ে আমরা কুইকলি পরে ডিসকাস করব। তো জেট ল্যাগ যেটা আর কি প্রায় তো আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এখন কমন। তো এইটা আপনার যখন ইস্টে যাবে অথবা ওয়েস্টে যাবে তার উপরে নির্ভর করে অনেকটা প্ল্যান করা হয় আর কি। তো এই ক্ষেত্রে আপনার মেলাটোনিন যেটা ট্যাবলেট আছে, আপনারা কি এটা ইউজ করেন আমাদের এখানে কখনো? ব্যবহার করি স্যার। আচ্ছা, এটা আমরা এই ক্ষেত্রে জেট লেগের ক্ষেত্রে এটার একটা ভূমিকা আছে আর কি। তো আমরা যেটা বলি আর কি যে এখন ইজি ইয়াতে যে যখন আমরা ইস্টে যাচ্ছি, মনে করেন আপনি হংকং এ গেলেন, তখন কিন্তু যখন ওখানকার সময় আপনি পরের দিনে যখন আপনি ঘুমাইতে যাবেন, ওদের এখানে রাত্র 10টা, কিন্তু বাংলাদেশে কিন্তু তখন আপনার তখনও বিকাল, কথা তখন কিন্তু আপনি যখন ঘুমাইতে যাবেন তখন কিন্তু আপনার সার্কাডিয়ান রিদমটা কনফিউজ করবে বডিটিকে, যে না, দিস ইজ নট দ্য টাইম ফর গোয়িং ইনটু স্লিপ। কারণ আপনার বডি ক্লক বলতেছে যে 6, কিন্তু ওখানে কিন্তু 10। তো সেই ক্ষেত্রে যেটা আমরা বলি যে আপনার দিনের বেলা একটু এক্সারসাইজ করা, এক্সেসিভ লাইটটা এক্সপোজার করা, আর মেলাটোনিনের একটা ভূমিকা আছে ইনিশিয়ালি আর কি। এটা দিয়ে আমরা পেশেন্টকে হেল্প করতে পারি। যদি কেউ আপনার কাছে অ্যাডভাইস চায় যে জেট লেগে আমি কি করব, যেটা আমরা বলি যে প্রথমে যখন ট্রাভেল করবে সাথে সাথে আপনার ওখানে একটা ঘুমানো উচিত না, যতক্ষণ পারা যায় জায়গা থাকা উচিত। ওই ওখানকার আপনার টাইমটা সেট করার জন্য আপনি সান নিতে পারেন, এক্সপোজার যদি থাকে অপরচুনিটি, একটু ফিজিক্যাল মুভমেন্ট, আর এনাফ ফ্লুইড আর মেলাটোনিনের একটা ভূমিকা আছে এখানে। তো আমরা যেটা একটু আগে বলতেছিলাম যে আপনার ওই যে একটা কেস স্টাডির মাধ্যমে যে অ্যাডভান্স স্লিপ ডিসঅর্ডার আর ডিলেড স্লিপ ডিসঅর্ডার, এটা কিন্তু টিনেজারদের মধ্যে খুব কমন আর কি এটা। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে মেলাটোনিনটার একটা ভূমিকা আছে এখানে, ইম্পর্টেন্ট ভূমিকা আছে। মেলাটোনিনটা আমরা বলি যে হরমোন অফ ডার্কনেস, যেটা রাত্রেবেলা অন্ধকারে এটা সিক্রেশনটা বেশি হয়, দিনের বেলা এটার লাইটের জন্য একটু কম হয়। তো এই সব ক্ষেত্রে আমরা যেটা বলি আর কি, যে যে ঘুমাতে পারতেছে না তাকে আমরা সান এক্সপোজার নিতে বলি, আর মেলাটোনিনের একটা ভূমিকা আছে এখানে এই মানে তার ক্ষেত্রে আর কি। তো একবার যদি আমরা একটা সাইকেল এস্টাবলিশ করতে পারি, তাহলে আবার সে হয়তো আপনার এই সার্কাডিয়ান রিদমের যে ডিসঅর্ডারটা, এটা আবার হয়তো নর্মাল একটা শেপে আসতে পারে আর কি। আমি আর বিস্তারিত এটা পড়লাম না, আপনার একটু পড়ে নিয়ে আর কি লেকচারের পরে।
আরেকটা কমন জিনিস আপনার আমরা যেটা বলি স্লিপ রিলেটেড মুভমেন্ট ডিসঅর্ডার, আপনারা কি রেস্টলেস লেগ সিনড্রোম পেশেন্ট পান বা কি অবস্থা এখানে? আমাদের মনে হয় এটা সাউন্ডটা মনে হয় আমাদের মিস করতেছি আমরা, না? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, তো আপনাদের কি পেশেন্ট পান আপনারা রেস্টলেস লেগ সিনড্রোমের কথা কখনো, অথবা পিরিয়ডিক লেগ মুভমেন্ট? স্যার আমি নিজেই তো করি লেগ মুভমেন্ট মাঝে মাঝে। আচ্ছা, এটা কি ঘুমের মধ্যে নাকি? না না না, না না এমনি। তো এটা ইন্টারেস্টিং আর কি, যেটা এটা অনেক সময় আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পেশেন্টের মধ্যে কাজে লাগতে পারে। সেটা হলো, এটা আমরা কমনলি দুইটা আগে ভাগ করি। একটা হলো আপনার পিরিয়ডিক লেগ মুভমেন্ট, যেটা ঘুমের মধ্যে হয়। পেশেন্ট ইজ অ্যাসলিপ, সে সে কিন্তু নিজে জানে না সে মুভ করতেছে, সে তার পার্টনার বা তার আশেপাশে যারা আছে তারা এটা ফিল করে, সে হয়তো কিক করতেছে, এ করতেছে। এটা ঘুমের মধ্যে, তার কোনো কন্ট্রোল নাই এখানে। তো এটা হয়তো অনেকে আমরা মনে করি যে এটা কি, এটা এমনি একটা হয়তো তার একটা কন্ডিশন, এটা ট্রিট করার দরকার নেই, কিন্তু এটা কিন্তু ট্রিট করতে হবে আর কি। এটা এটা একটা ইন্ডিকেট করে যে তার সাম ইস্যুজ, আন্ডারলাইং ইস্যুজ দেয়া। তো কেউ যদি আপনাকে বলে, তার পার্টনার বলে যে ঘুমের মধ্যে হি অর শি ইজ কিকিং অথবা হাত পা প্রচন্ড নাড়াচাড়া করে, তখন এটা কিন্তু একটা ইস্যু, উই নিড টু ট্রিট ইট। কারণ এটা স্লিপ, যদিও সে ঘুমে, কিন্তু এটা কিন্তু তার কোয়ালিটি স্লিপটাকে নষ্ট করে। এটা নেক্সট ডেতে তার জন্য এটা রিফ্রেশ ফিল করে না। তো এটা প্রায় দেখা যায় যে আপনার আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে আর কি। তো এটা আমরা ডোপামিনার্জিক এজেন্ট দিয়ে ট্রিট করি, যেটা রেস্টলেস লেগে আমরা ইউজ করি, আমি বলবো একটু পরে। আর রেস্টলেস লেগ সিনড্রোমটা এটা অপোজিট আর কি। এটা আপনার জাগ্রত অবস্থায়, যখন আমরা সন্ধ্যার দিকে বা পরে রাত্রের বেলা আমাদের মানে আমরা যদি বিছানায় যাই, আমরা যদি বসিও রেস্ট নেই, আমরা রেস্ট নিতে পারি না। আমাদের লেগটা একটা ইম্পালসের মতো, যে উই হ্যাভ টু মুভ। আমরা যদি মুভ না করি তাহলে আমরা উই ডোন্ট ফিল পিস। এটা পুশ করে আমাদের, অ্যান ওভারওয়েলমিং অ্যান্ড এম্পাওয়ারিং আর্জ অফ লেগ মুভমেন্ট। এটা আপনি যদি মানে রেস্ট এটা খারাপ হয়, এটা যদি আমরা মুভ করি তখন উই ফিল এ বিট বেটার। এইটা কিন্তু মানে স্লিপে বিরাট সমস্যা করে আর কি আপনার। কারণ আমরা যখন বিছানায় যাই তখন কিন্তু এটা আমরা আমাদের পা, অনেকে তো মনে করে বললে যে পাটা কামড়াচ্ছে বা পাটা জানি কেমন করতেছে, মুভ করে। এটা স্লিপ ডিস্টান্সের একটা ডিস্টারবেন্সের জন্য একটা বিগ ইস্যু। তো এটাও কিন্তু আমাদের ট্রিট করতে হবে, ট্রিটেবল কন্ডিশন এটা। এটা কিন্তু ইন্টারেস্টিংলি আপনার এই পিরিয়ডিক লিভ মুভমেন্ট আর আপনার এই যে রেস্টলেস লেগ সিনড্রোম, এটা মধ্যে আয়রন স্টাডির একটা মানে ব্যাপার আছে। লো আয়রনে এটা করতে পারে। আর আপনার কিছু ক্রনিক কন্ডিশন, স্পেশালি কিডনি ডিজিজ, ডায়াবেটিস, এগুলো অথবা পেরিফেরাল নিউরোপ্যাথিতেও আপনার এগুলো হয়। তো এটা স্লিপের কোয়ালিটিকে হ্যাম্পার করে, ডিস্টার্ব করে। তো এই জন্য এটা ট্রিটমেন্ট আছে। কমনলি আমরা ইউজ করি প্রামিপিক্সল। এটা বাংলাদেশে পাওয়া যায়। ব্র্যান্ড নেমটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা ট্রিটমেন্ট কিন্তু মানে আছে আর কি আপনার এটা, না? আর আপনার অথবা আমরা অনেক সময় গাবাপেন্টিন বা প্রিগাবালিন, যেটা ওইটাও ইউজ করি আর কি। এটা তখন আর কি লাইফটা ইজি হবে। রেস্টলেস একটা কন্ডিশন থেকে পেশেন্ট স্লিপে যেতে পারবে, কোয়াইট নাইস স্লিপ, যেটা নেক্সট ডের জন্য তার জন্য খুব পিসফুল হয়। এটা নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে, কোশ্চেন করতে চান? আচ্ছা তাহলে আমি পরেরটা আচ্ছা তাহলে পরেরটাতে মুভ করি। প্যারাসomnia। প্যারাসomnia আমরা একটু প্রথমে যখন আমরা ইয়াতে গেছিলাম, আপনার যে স্লিপের যে সাইকেল গুলো ছিল, প্রথমে যে স্ট্রাকচার যেটা, এই স্টেপ গুলোতে আপনার যে র্যাম আর আপনার নন র্যাম, যেটা আর কি রেপিড আই মুভমেন্ট আর নন রেপিড আই মুভমেন্ট গুলোতে
যেমন র্যামের সময় আমরা ড্রিম করি, এই ড্রিমের মধ্যে কিন্তু আমাদের বডি মাসলগুলো সবগুলো কিন্তু আপনার প্যারালাইজড হয়ে যায়, অ্যাটোনিয়াতে চলে যায়, কারণ এটা সেফটির জন্যই করা হয়, কারণ কারণ যদি আমরা ড্রিমের সাথে রিয়েক্ট করি তাহলে কিন্তু আমরা ভায়োলেন্ট হয়ে যেতে পারি। ওই সেফটির জন্য এই মাসলগুলো, আপনার বডির মাসলগুলো মানে অ্যাটোনিয়াতে চলে যায়। তো কোনো কারণে যদি এটা না হয়, মাসলগুলো যদি অ্যাটোনিয়াতে না যায়, তাহলে কিন্তু আমরা ড্রিমের সাথে সাথে রিয়েক্ট করি। তারপরে আপনার এই যে আপনার নন রেপিড আই মুভমেন্ট গুলো আছে, এখানে আপনার আমরা অনেকে বলবে যে রাত্রেবেলা হাঁটাহাঁটি করে ঘুমের মধ্যে, আমরা স্লিপ ওয়াকিং করে, এই নন রেপিড আই মুভমেন্ট গুলোতে এই সমস্যাগুলো হয়। যদি এখানে কিছু স্লিপে এই ব্রেন ওয়েভগুলিতে এখানে সমস্যা থাকে, তখন আমরা এই প্যারাসomniaতে ভুগতে পারি আর কি। প্যারাসomniaতে আপনার অনেকে শুনবেন যে এটা আনকমন না, যে রাত্রেবেলা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, এগুলো আর কি। হ্যাঁ, তো এটা এগুলোকে আপনার ওভারলুক করা যাবে না, কারণ বয়স্ক লোক যদি এগুলো করে তাহলে হয়তো দেখা যাবে যে তার হয়তো একটা ব্রেনে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, ওইটারই রিফ্লেকশন হয়তো এগুলো। সেই ক্ষেত্রে কিন্তু একজন নিউরোলজিস্টের অ্যাসেসমেন্টের দরকার হবে এগুলো। আর পেশেন্টের সেফটির জন্য, মানে যারা স্লিপ ওয়াকিং করে, সেফটির জন্য ঠিক মতো আপনার ঘরের দরজাগুলো ঠিক মতো ইয়ে করতে হবে, অথবা আশেপাশে যাতে ইনজুরি না হয় ওই জন্য ব্যবস্থা রাখতে হবে। এই স্লিপ ওয়াকিংটা কিন্তু একদম আনকমন, এটা আপনারা অনেক সময় শুনতে পারবেন। স্লিপ টেররটা হলো আপনার নাইটমেয়ারের মতো রুগী, অত বাচ্চাদের দেখবেন অনেক সময় বাচ্চারা ঘুমের থেকে উঠে যায়, অনেকক্ষণ যাবত কান্নাকাটি করতেছে, রেস্টলেস হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। এটাও একটা আপনার ওই নন রেপিড আই মুভমেন্টের একটা প্যাটার্ন, স্লিপ টেররটা হয়। তো এই স্লিপ টেররে ট্রিটমেন্টের কিছু নাই, জাস্ট রুগীর পাশে বসে রুগীকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার নাই, এটা আবার ঘুমায় পড়বে। কিন্তু স্লিপ ওয়াকিং যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের সেফটির জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্টের দরকার হয় আর কি। সেই ক্ষেত্রে মেডিকেশনের একটা রোল আছে, সেটা অনেক সময় আমরা কমনলি ক্লোনাজেপাম যেটা আমরা ইউজ করি বাংলাদেশের স্লিপের জন্য, সেটা ইউজ করা যেতে পারে আর কি। এবং এই অ্যাবনর্মাল যে স্লিপ প্যাটার্ন, প্যারাসomnia যেটা বলি, এগুলো হয়তো আপনার পার্কিনসন্স ডিজিজ বা আপনার ডিমেনশিয়ার একটা আর্লি স্টেজের রিপ্রেজেন্টেশন হিসেবে আসতে পারে আর কি। তো এগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা স্লিপ ফিজিশিয়ান অথবা নিউরোলজিস্টের হেল্প নিতে হবে আমাদের এই ক্ষেত্রগুলোতে। স্লিপ ডায়েরিটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটা একটু প্রিন্ট করবেন আপনাদের মানে কাজে। এটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটা আপনার যখন একটা ইনসোমনিয়ার পেশেন্ট আসবে, স্লিপ ডিস্টারবেন্সের পেশেন্ট আসবে, তখন কিন্তু আমাদের অত সময় নাই যে আপনার ইন ডিটেল হিস্ট্রিতে যাওয়া। কিন্তু এটা যদি আমরা দেই, তাহলে কিন্তু পেশেন্ট আপনাকে প্রচুর ইনফরমেশন দিতে পারবে, এবং এখান থেকে বার হয়ে আসবে যে পেশেন্ট কতক্ষণ ঘুমাচ্ছে, তার স্লিপ লেটেন্সি কেমন, তার স্লিপ হাইজিনটা কেমন। তো এগুলো, এবং সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে সে কি ফ্রেশ ফিল করে কিনা, এই ডিটেল ইনফরমেশন গুলো আমরা এই স্লিপ ডায়েরি থেকে পাবো আর কি। যেমন একটা সিম্পলি ইয়েতে যাই, যেমন প্রথমটাতে বিফোর গোয়িং টু বেড, এটা যেমন নাম্বার অফ ক্যাফেনেটেড ড্রিঙ্কস, সে কত কাপ চা বা কফি খাচ্ছে এটা, এবং কখন খাচ্ছে। তারপরে অ্যালকোহলিক ড্রিঙ্কসটা আমাদের এখানে একটা ইস্যু না। তারপর আপনার এখানে আপনার ন্যাপ টাইম আর কি, দিনের বেলা ঘুমাচ্ছে কিনা, ঘুমালে কতক্ষণ ঘুমায়, এক্সারসাইজ গুলো করে কিনা বা কখন করে। তারপর আপনার হাউ স্লিপি ডিড আই ফিল ডিউরিং দ্য ডে। সো 1 2 3 মানে 4, এই গ্রেড অনুযায়ী, সিভিয়ারিটি অনুযায়ী কিন্তু আমরা এগুলো যে সে যখন যদি পেশেন্টটা করে, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো আর কি, যে অ্যাজ এ হোল তার স্লিপ হাইজিন, সে হয়তো দেখা গেলো যে প্রচুর টি কফি খাচ্ছে, এটা এখানে রিফ্লেক্ট করবে। তারপর আপনার ইয়েটা নেট টাইম, যে প্রচুর দিনের বেলা প্রচুর ঘুমায়, সেটাও তার নর্মাল রাতের স্লিপকে এফেক্ট করবে। এক্সারসাইজটা ইম্পর্টেন্ট, লেট নাইট এক্সারসাইজটা হেলদি একটা অপশন না। আর যদি ড্রাউজিনেস থাকে, এটা ইফেক্ট করে, এটা ইন্ডিকেট করে যে তার স্লিপ কোয়ালিটি ভালো না। তো এগুলো আমাকে আপনার নেক্সট ডেতে যদি পেশেন্টকে বলেন যে আপনি এটা
নিয়ে আসবেন আমার জন্য পরের দিন, তাহলে কিন্তু আপনি প্রচুর ইনফরমেশন পাবেন এবং এখান থেকে একটা ম্যানেজমেন্টে চলে আসবে ইজিলি আর কি। তারপরে আপনার পরেরটাতে আপনার ফিল আউট অফ দ্য বেড ইন দ্য মর্নিং এ, সকালবেলা সে এটা করবে যে সে কখন বেডে গেছিল, কখন ঘুমাইছিল, তারপরে আপনার রাত্রেবেলা ঘুম থেকে জাগছিল কিনা। তো এই জিনিসগুলো ইন ডিটেলস আপনাকে হিস্ট্রি দিবে। তো আমাদের ব্যস্ততার জন্য আমরা একই সেটিং এটা পাবো না, কিন্তু পেশেন্টকে দিলে পেশেন্ট কিন্তু নেক্সট ডেতে যদি করে নিয়ে আসে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করতে পারেন আপনারা, তাহলে প্রচুর ইনফরমেশন চলে আসবে। সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট একটা এখান থেকে তৈরি করা সম্ভব। হয়তো তার জন্য মেডিকেশনের দরকার নাই, তো সিম্পল স্লিপ হাইজিনই এখানে ইম্পর্টেন্ট, যথেষ্ট হবে। এখানে আমরা স্লিপ হাইজিন নিয়ে একটু কথা বলি আর কি। তো স্লিপ হাইজিনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো পেশেন্টের মানে বিহেভিয়ারাল ইস্যু হইতে পারে, আর একটা এনভায়রনমেন্ট। যেমন সে হয়তো এক্সেসিভ যদি টি কফি খায় আপনার বিকাল বা সন্ধ্যার পর থেকে প্রচুর, এটা তাকে এফেক্ট করবে। তারপর আপনার মেনটেন এ রেগুলার বেড এন্ড ওয়েক টাইম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার আপনার কখন ঘুমাবেন এবং ঘুম থেকে উঠবেন এটা ফিক্সড টাইম থাকা উচিত। অনেক সময় হয় কি যে আমরা হয়তো রাত্রেবেলা দেরি করে ঘুমাইছি, পরের দিন সকালবেলা হয়তো আমরা একটু আরো একটু দেরি করে ঘুম থেকে উঠবো, যাতে এটা আমরা এটা কম্পেনসেট করি, কিন্তু এটা রং। এটা করতে গেলে হয় কি যে আপনার বডির ক্লক সার্কাডিয়ান রিদম গুলো কনফিউজ হয়ে যায়। এই জন্য আমাদের ইয়ে করতে হবে যে আপনার এই টাইমটা স্ট্রিক্টলি যদি সম্ভব হয় মেনটেন করা। ঠিক আছে, আগের দিন ঘুম হয় না, পরের দিন মানে আমাদের হয়তো একটু ড্রাউজি থাকবো, কিন্তু এতে বিরাট কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি লম্বা সময় এটা ঘুমায় কম্পেনসেট করার চেষ্টা করি, নেক্সট ডেতে কিন্তু এটা এফেক্ট করবে, নেক্সট নাইটে আর কি। আর ডে টাইম এক্সারসাইজটা ইম্পর্টেন্ট এবং ইয়াটাও আর কি, আপনার এই যে ডে টাইম লাইট যেটা সানলাইট, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু এক্সারসাইজটা রাত্রেবেলা অ্যাভয়েড করা উচিত, কারণ রাত্রেবেলা এক্সারসাইজটা আপনার স্লিপটাকে ডিস্টারবেন্স করে আর কি, বডি রিদমটাকে, মেলাটোনিনকে হ্যাম্পার করে। আর এনভায়রনমেন্ট হলো যে আপনার আমাদের বেডরুমটা কেমন আর কি, মেনটেন দ্য বেডরুম, প্রপার একটা লাইটিং, যাতে কম লাইট, প্রপার নয়েজ কন্ট্রোল, একটু কুল থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করি, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক ডিভাইস গুলো, টিভি গুলো, এগুলো যদি আমরা প্রপারলি সেট করি আর কি, যে না এগুলো বেডরুমটা শুধু স্লিপের জন্যই, এটাও ইম্পর্টেন্ট আর কি। যেটা হলো এনভায়রনমেন্ট বলি আমরা, আর বিহেভিয়ার, এই দুইটা জিনিস আমরা খেয়াল করব যখন আমরা পেশেন্টকে স্লিপ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তারপর হলো আপনার স্লিপ টাইম আর কি, আপনার এটা নিয়ে আর আমি ইয়ে করলাম না, যেটা হলো যে আপনার, যেটা আমরা বলতেছিলাম যে আপনার মেনটেন করা প্যাটার্নটা। আর একটা ইন্টারেস্টিং থিং হলো যে আপনার অনেক সময় আছে কি যে আপনার অনেক পেশেন্টের ইনসোমনিয়াতে ভোগে, সে যখন বেডরুমে যায় ইন বেড, ইটস এ স্ক্যারি সিচুয়েশন ফর হিম। বেডটা দেখলেই সে মনে করে যে আল্লাহ, আবার বুঝে আমার আজকে রাতে স্লিপ হবে না, ঘুম হবে না। তখন সে যদি if or he goes to the bed, he can fall asleep. সে তাকে স্ট্রেসফুল হবে তার জন্য। It's better not to go to bed at that time. মানে তার তখনই বিছানায় যাওয়া উচিত যখন he or she will feel drowsy, কারণ বেডে যাওয়াটা তার জন্য প্রোডাক্টিভ হবে না। তো এটা আমাদের, আমরা একটু আপনারা একটু ডেসক্রিপটিভ পড়ে নিন, আমি আর এটা ডিটেলসে গেলাম না এটা। এবার আসা যাক ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, যেটা আমরা কমনলি ইউজ করি আর কি। বেনজোডাইজিপাইন তো মানে আমরা কমনলি ইউজ করি, যেটা মানে অনেকগুলো ব্র্যান্ড আছে। তো ইন্টারেস্টিংলি বেনজোডাইজিপাইন যে আমরা ইউজ করি, এটা কিন্তু রেগুলার ইউজ করা, বলা হয় যে ফার্মাকোলজিক্যালি আমরা যদি 4 to 6 উইকস কন্টিনিউয়াসলি ইউজ করি, তাহলে এটা ব্রেনের যে রিসেপ্টর গুলো চেঞ্জ হয়ে যায়, এরপরে আর এটা কাজ করার কথা না হতো ভালোভাবে। এই জন্য আপনার 4 to 6 উইকসের পরে যদি কাজ করে, সেটা হলো আসলে পেশেন্টের ড্রাউজিনেসটা আর প্লাসিবো ইফেক্ট। এটা এই জন্য এটা আমরা যদি কখনো স্লিপিং পিল বা বেনজোডাইজিপাইন ইউজ করি, এটা ব্রেক দেওয়া উচিত মাঝে মাঝে, যাতে রিসেপ্টর গুলো আবার রিজেনারেট হতে পারে। অল্টারনেট হিসাবে আমরা যে জপিক্লোন অথবা জলপিডাম, এগুলো সরাসরি বেনজোডাইজিপাইন রিসেপ্টরের উপরে, আপনার গাবা যে রিসেপ্টর, ওটার উপরে কাজ করে না, কিন্তু এটা মডিফাই করে রিসেপ্টর গুলো।
এটাও আমরা অল্টারনেট করতে পারি আর কি, আপনার ইউজ করতে পারি। এটা আপনার স্লিপ অনসেট এবং মেনটেনেন্সের জন্য আমরা ইউজ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্রনিক ইউজে এটা কিন্তু ইফেক্টিভনেস আর থাকে না। 4 to 6 উইকস পরে এটার রিসেপ্টরের অ্যাক্টিভিটি অনেক ডিমিনিশ হয়, আর বরঞ্চ যেটা থাকে সেটা হলো ড্রাউজিনেস। নেক্সট ডেতে ড্রাউজিনেসটা কিন্তু তার জন্য একটা বয়স্ক লোকের জন্য রিস্কি হতে পারে। ফল একটা ওয়ান অফ দ্য কমন কজ অফ দিস স্লিপিং পিল। নতুন একটা মেডিকেশন সোবোরেক্সিটেন, এটা বাংলাদেশেও আছে আপনার। এটা একটা আপনার রিসেপ্টর যেগুলো আমাদের কিপ আস অ্যাওয়েক, ওই রিসেপ্টর গুলোর উপরে কাজ করে। এটাও ইউজ করা যেতে পারে, এটা অ্যাভেলেবল বাংলাদেশে আর কি। আর মেলাটোনিন আমরা ইউজ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মেলাটোনিন কিন্তু সব সময় সবার জন্য কাজ করবে না। এটা বয়স্ক লোকদের জন্য ভালো কাজ করে, কারণ বয়সের সাথে সাথে মেলাটোনিনের প্রোডাকশনটা কমে যায়। এই জন্য মেলাটোনিনটা আমরা ট্রাই করতে পারি, কিন্তু তারপরে মনে রাখতে হবে যে অনলি 30% পিপল রিয়েক্ট উইথ মেলাটোনিন, যে তাদের জন্য কাজ করে। বাকি 70%-এর ক্ষেত্রে মেলাটোনিন নাও কাজ করতে পারে আর কি। এটা যেমন আমরা আগে করছিলাম যে জেট ল্যাগের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর আপনার ওই যে সার্কাডিয়ান স্লিপ, অ্যাডভান্স ডিলেড ওয়েক স্লিপ প্যাটার্নের জন্য ইউজ করা যেতে পারে। আমরা আবার আপনার কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা আছে, যে এমিট্রিপটালিন অথবা মিট্রাজিপাইন, অনেক সময় আমরা অফ দা লেভেল হিসাবে স্লিপে ইউজ করি আর কি, যেটা অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসাবে স্লিপকে হেল্প করে। আর একটা হলো আপনার অ্যান্টিসাইকোটিক, কুইটেপাইন, অ্যান্টিস্টামিন, এগুলো ইউজ হয়। তো এই হলো ফার্মাকোলজিক্যাল, কিন্তু আসলে ফার্মাকোলজিক্যাল অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার হিসাবে, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসাবে আমাদের কিন্তু রোগীর ইনসমনিয়া বা স্লিপ ডিস্টারবেন্সের কজগুলো একটু এক্সপ্লোর করতে হবে। আমরা শুধু মেডিকেশনে প্রথমে যাব না, ওর মানে ওই আপনার হিস্ট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্লিপ ডায়েরিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক কথা বলে ফেললাম, আপনার একটু রেসপন্স করলে ভালো হয় কি, মানে আপনাদের কি কোনো কোশ্চেন যদি থাকে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের সম্বন্ধে জন্য, প্লিজ আস্ক মি নাও। স্যার এই যে ফার্মাকোলজিক্যাল মেডিকেশন যেটা স্যার, হুম। এগুলোর ক্ষেত্রে স্যার ডিউরেশনটা কিভাবে আমরা নির্ণয় করবো আর কি, যে কতদিন দিব, বা এটা কি একটা লং টাইম ব্যবহার করবো, এইটার ওইটা আর কি, যে আপনার ডিউরেশন। যেটা ফার্মাকোলজিক্যালি যদি আমরা দেখি, ওরা বলা হয় যে আমরা যদি এটা কন্টিনিউয়াসলি ইউজ করি, যে মানে আপনার গাবা রিসেপ্টর যেটা আছে ব্রেনে, ওইটা হয় কি যে আপনার এই মেডিকেশনের রিসেপ্টরের উপর যদি কাজ করে, রিসেপ্টরগুলি ডিস্টর্ট করে ফেলে। এই জন্য আপনার 4 to 6 উইকসের বেশি যদি আমরা ইউজ করি, তখন আর ওইটা এত ইফেক্টিভ থাকে না। তারপরে আমরা দেখবেন যে মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু লোকজন খাচ্ছে স্লিপিং, মানে বেনজোডাইজিপাইন, যেটা বাংলাদেশে আমি অনেকগুলো ব্র্যান্ড আছে, তাই না, ভেলিয়াম বা ওগুলো অনেক কিছু আছে। তো ওইটা আসলে ফার্মাকোলজিক্যালি কাজ করার কথা না। যেটা হয় সে একটা প্লাসিবো ইফেক্ট, আর হলো যে আপনার একটা ড্রাউজিনেস দেয়, যে স্লিপের যে স্ট্রাকচার ওইগুলোর উপর আর কাজ করে না, ধরেন একটা ড্রাউজি ফিলিংস দেয়। সেটা আমরা মনে করি যে না, এটা ঘুমের জন্য আমরা, তো এই জন্য আমরা বলি যে উই শুডন্ট ইউজ মোর দেন বেসিক্যালি 2 উইকস। এই এই স্লিপিং পুলগুলো, এটা 2 উইকসের পরে এটা আমাদের এটা একটা গ্যাপ দেওয়া উচিত, যাতে কিছুদিন হলেও গ্যাপ দেওয়া উচিত, যাতে আবার আপনার এই রিসেপ্টর গুলো আবার রিজুভিনেট হইতে পারে। আর ইন বিটুইন আমরা যেমন নতুন যে নেক্সট জেনারেশন জপিক্লোন, জলপিডেম, যেগুলো আমাদের অ্যাভেলেবেল, ওগুলো আমরা একটু ট্রাই করতে পারি আর কি। ওগুলো সরাসরি রিসেপ্টরের উপরে, মানে আপনার যে গাবা রিসেপ্টরের উপরে বেনজোডাইজিপিনের মতো কাজ করে, এটা রিসেপ্টরগুলোকে মডিফাই করে, এগুলো আমরা রোটেট করতে পারি। আর সোবুরেক্সিটান যেটা, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, এটাও কিন্তু আমরা ট্রাই করতে পারি আর কি। তো এগুলো রোটেট করব আমরা, কিন্তু কন্টিনিউয়াস যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা পেশেন্টের যে স্লিপ প্যাটার্ন, এটাকে আমরা হেল্প করতে পারবো না। এই জন্য একটা সময় উইদাউট মেডিকেশন আমাদের ট্রাই করতে হবে, আপনার স্লিপ হাইজিন দিয়ে বা মেডিটেশন দিয়ে আর অন্যান্য প্রসেসগুলো দিয়ে। আর স্যার মেলাটোনিনের এখানে যে মেডিকেশন গুলো লিখেছেন স্যার, হ্যাঁ, আমরা কি একই রোগের ক্ষেত্রে বাই রোটেশন এগুলো কয়েকটা ব্যবহার করতে পারি, নাকি যে কোনো একটা বা দুটোর প্রতি ফিক্সড থাকা উচিত?
না, এটা আপনি রোটেশনে ইউজ করতে পারেন। তবে ইন্টারেস্টিং হলো যে one medication can work very well for somebody, but maybe this some medication will not be working for the next person. তো এটা ট্রায়াল এন্ড এররের মতো আর কি, যে আসলে কোনটা কার জন্য ভালো কাজ করবে এটা কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না। এটা ইউজ করার পরে আপনি মানে এটা বুঝে যাবে আসলে। আচ্ছা। কারণ এভরিবডিজ বডি ফিজিওলজি ইজ ডিফারেন্ট, এই জন্য আপনার যে ফার্মাকোলজিস্ট অথবা আপনার যে ড্রাগ রিপ্রেজেন্টেটিভরা যাই বলুক, এটা কিন্তু কনফার্ম কিছু না, এটা ডেফিনেটিভ না, এটা আপনাকে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ঠিক করতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা লং টার্ম এটা ইউজ অ্যাভয়েড করার চেষ্টা করি। রোগীকে বলতে হবে যেটা এটা বরঞ্চ আপনার জন্য ক্ষতিকর হবে আর কি। মেলাটোনিনটা যেটা এল্ডারলি পেশেন্ট থাকে, হয়তো মনে করেন বয়সের সাথে সাথে ব্রেনের ডিজেনারেশন হয়, তখন হয়তো আপনার যে পিনিয়াল গ্ল্যান্ড যেটা হাইপোথ্যালামাস থেকে হয়তো মেলাটোনিন গুলো ঠিক মতো প্রডিউস হয় না, তখন তার ক্ষেত্রে তো ভালো কাজ করতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাগেইন আপনার সবার ক্ষেত্রে কাজ করবে তা কিন্তু না, হ্যাঁ? কিন্তু আমরা ট্রাই করতে পারি এটা। তবে মেলাটোনিনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, যেটা আবার পিকুলিয়ার কিছু সাইড ইফেক্ট দেয়। এটা হলো আপনার হেডেক করতে পারে, একটু ব্যাকএক করতে পারে, থ্রোটে মানে ফেরিনজাইটিস একটু মানে সোর থ্রোটের মতো করতে পারে। যদি এগুলো হয় তাহলে কিছুদিন ইউজ করলে এটা ঠিক হয়ে যাবে, মানে এই সাইড ইফেক্ট গুলো আবার মানে ডিসঅ্যাপিয়ার করে, অথবা খুব যদি বেশি হয় তাহলে এটা আমাদের স্টপ করতে হবে। মেলাটোনিন কিন্তু অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়, বাচ্চাদের ঘুমের ক্ষেত্রে, কিন্তু উইল কিপ ইট ফর দ্য পিডিয়াট্রিশিয়ান। তারপর আপনার যে মিট্রাজিপাইন আছে, আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে, এটাও কিন্তু অনেকে ঘুমের জন্য ইউজ করা হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমরা এটা তখন ইউজ করব যে আমাদের একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন ডেফিনিটিভ আছে, তখন হয়তো আমরা অ্যাজ এন অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে এটা যদি আমরা মিট্রাজিপাইনটা চুজ করি, সেক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রেই কাজ করলো আর কি, ঘুমটাও হেল্প করলো আর অ্যাংজাইটি ডিপ্রেশনের ক্ষেত্রেও কাজ করলো আর কি। আর এক্ষেত্রে মেডিকেশনটা অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্ষেত্রেও কি একই মেজার যে 68 উইকস পর্যন্ত দেওয়া? না, না, অ্যান্টি ডিপ্রেসেন্ট ক্ষেত্রে এটা উই ক্যান কিপ অন মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার। কারণ আচ্ছা। এটা কিন্তু মানে ওই যে রিসেপ্টর গুলো আর কি, আপনার ওই রিসেপ্টর গুলো কাজ করে, এটা মেকানিজম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, নিউরো ট্রান্সমিটার হিসেবে উই ক্যান কিপ অন গোয়িং ফর মান্থ আফটার মান্থ উইদাউট এনি প্রবলেম। যদি সুট করে এটা আমরা কিন্তু মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার উই ক্যান কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ। কুইটা পাইনটা অ্যান্টিসাইকোটিক হিসাবে ইউজ হয়, আম, যেটা হয়তো বাইপোলার ডিসঅর্ডারে অথবা আপনার সিজোফ্রেনিয়াতে। তো এটাতে আমরা টাচ করবো না, এটা আমরা রাখবো স্পেশালিস্টের জন্য। কিন্তু মিট্রাজিপাইন, তারপরে এমিটিপটালিন যেটা আমরা ক্রনিক পেইনের জন্য ইউজ করি, অনেক লং টার্ম আগে এটা আপনার অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে ইউজ হইতো, কিন্তু এখন কিন্তু আমরা এটা মেইনলি এমিটিপটালিনটা ক্রনিক পেইনের জন্য ইউজ করি। এটা স্লিপের ক্ষেত্রে ভালো কাজ করে, স্মল ডোজে 10 মিলিগ্রাম ডোজে এটা ভালো কাজ করতে পারে আর কি। কিন্তু কার্ডিয়াক ইস্যু থাকলে এটা আমাদের একটু কেয়ারফুল হতে হবে, একটা ইসিজি করতে হবে যাতে কার্ডিয়াক কন্ডাকশনে কোনো সিস্টেমে কোনো প্রবলেম না থাকে আর কি। আর কোনো কোশ্চেন আপনার মানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের সম্বন্ধে? এটা একটা ইন্টারেস্টিং ছবি আর কি, যা একবার আমি ট্রাভেল করতেছিলাম, যা ওটা অ্যাবরিজিনাল আর কি, ইন্ডিজিনাস পিপল, ও ঘুমাচ্ছিল, তার কিন্তু কোনো দুশ্চিন্তা নাই, সে যে কোনো জায়গায় ঘুমায় পড়তে পারে। কিন্তু আমাদের মডার্ন লাইফে সো মেনি থিংস, আপনার স্ট্রেস, ওয়ার্ক স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এনভায়রনমেন্টাল ইস্যু, নয়েজ, এগুলো তো আমাদের লাইফটাকে আসলে কমপ্লিকেট করছে। এবং এই ইনসোমনিয়াটা আপনারা যদি খেয়াল করেন আর কি, একসময় গ্রামে যারা আমরা ছিলাম বা দেখছি, এই সমস্যাটা ঘুমের সমস্যা বলে কিছু ছিল না। এটা বাই প্রোডাক্ট অফ দ্য সিভিলাইজেশন আসলে এটা। তো আনফর্চুনেটলি এটার মধ্যে দিয়ে আমাদের যাইতে হবে। আহ, তো আমরা মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি। আমি এবার ফ্লোরটা ওপেন করলাম আপনাদের জন্য। আপনাদের স্পেসিফিক কোনো পেশেন্ট যদি আপনাদের মনে থাকে বা অন্য স্লিপ রিলেটেড এনিথিং, সেটা আমরা ডিসকাস করতে পারি এই ওপেন ফ্লোরে আর কি। আমরা তো এবার ফরম্যাট ফলো করছি, ফরম্যাটের বাইরে আমরা উই ক্যান টক ইফ ইউ হ্যাভ গট এনি কেস অর এনি কোশ্চেন রিলেটেড টু স্লিপ।
আপনাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার হচ্ছে আমি এরকম একবার একটা রুগী পেলাম স্যার, মানে 22 বছর বয়স একটা ছেলে, তার ঘুম হয় না একেবারে। এখন মানে ডিপ্রেশন ছিল তার একটা, হয়তো রেজাল্টের জন্য, রেজাল্ট যেরকম তাও এরকম হয়নি, হঠাৎ মানে এটাতে সে ডিপ্রেশনে পড়ে যায়। কিন্তু তাকে ডায়াজিপাম ইনজেকশন পর পর দিচ্ছিলাম, তারপরেও ঘুম হয় না। এখন এন্টি ডিপ্রেশন তো কাজ করতে একটু টাইম লাগে স্যার, এই অবস্থায় কি করা যেতে পারে? মানে আমি এটা কত বছর 22 ইয়ার্স বলেন এটা? 22 22 ইয়ার্স এর মানে মেইন ইস্যু কি ছিল? মানে তার অ্যাংজাইটি ডিপ্রেশন না স্লিপটাই মেইন ইস্যু ছিল? মানে ইনসমনিয়া বা স্লিপ ডিস্টারবেন্স কোনটা মেইন ইস্যু ছিল যখন প্রেজেন্ট করে পেশেন্টটা? স্যার মানে হচ্ছে ঘুম আসে না স্যার। মানে সারা রাত শুয়ে থাকে, তার ঘুমে আসে। আগে ঘুম হতো কিন্তু মানে এটা কিন্তু সে হতো। আচ্ছা, তো আপনি যখন আমরা লেকচারটা শেষ করবো আপনি একটু কষ্ট করে আমরা যে সার্কাডিয়ান স্লিপ ডিস্টারবেন্সের একটা টপিকস ছিল এখানে, ওই যে আপনার ডিলেড ওয়েক স্লিপ প্যাটার্ন, একটা আছে অ্যাডভান্সড ওয়েক স্লিপ প্যাটার্ন। ওটাতে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন যে অনেকের আপনার ইচ্ছা করলেও ঘুমাইতে পারবে না, পারতেছে না, কি হয়তো অনেক রাত হয়ে যাচ্ছে, 2টা 3টা বেজে যাচ্ছে, ঘুম আসতেছে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা শিওর করতে হবে যে তার বেডরুমে কোনো মোবাইল ডিভাইস আছে কিনা, যেটা ব্লু লাইট, ওটা কিন্তু আমাদের ব্রেনটাকে স্টিমুলেট করে, মানে মোবাইল থেকে যেটা এমিট হয়, অথবা টেলিভিশন আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, উম, এই জিনিসগুলো কিন্তু আমাদের শিওর করতে হবে আর কি, এনশিওর করতে হবে প্রথমে যে এই এনভায়রনমেন্টটা আমাদের শিওর করার পরে যদি তারপরে যদি দেখি আমরা তার ঘুম আসতেছে না, তাহলে দেখতে হবে যে তার সে এক্সেসিভ কোনো টি কফি খাচ্ছে কিনা। যদি কিচ্ছুই না থাকে তাহলে আমাদের যাইতে হবে যে আন্ডারলাইং কোনো স্ট্রেস এন্ড অ্যাংজাইটি আছে কিনা, কারণ ওয়ান অফ দ্য কমন কজ অফ ইনসমনিয়া আর স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, সেটা কিন্তু আমাদের তখন এক্সপ্লোর করতে হবে আর কি, এবং উইল ট্রিট অ্যাকর্ডিংলি। তো আপনার কি হিস্ট্রি টেকিং এ করার পরে কি মনে হয়েছে যে কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটির কোনো সিমটম সাইন ছিল কিনা? জি স্যার, মানে মানে অ্যানজাইটি ছিল স্যার। ও হচ্ছে রেজাল্ট ওর আশার উপর হয় নাই রেজাল্ট। এই আচ্ছা এরপর থেকে ও হয়ে গেছে যে মানে অ্যানজাইটি ডিপ্রেশন, এবং ও মোবাইল দেখতো স্যার, মানে অনেক রাত পর্যন্ত ঘুমাতেইছে না। কিন্তু যখন ঘুমায় ওর কথা হচ্ছে ঘুম ধরতেই হবে যখন ঘুমায়। আচ্ছা। তো এটা আমরা যেটা করি কি, যে মোবাইলটা বেডের পাশে থাকলে আমাদের ঘুম না আসলে আমরা ফার্স্ট থিং যেটা আমাদের অভ্যাস, আমরা মোবাইলটা হাতে নেই প্রথমে। এটা কিন্তু আমাদের হেল্প করতেছে না, তাই না? মানে আপনার এই ব্লু লাইট যেটা এমিট করে এটা ব্রেনটাকে স্টিমুলেট করে। তো এই ক্ষেত্রে মানে এই যেহেতু ইয়াং, তাকে আমরা মেডিকেট করার আগে আমরা যদি একটু সাইকোলজিস্টের হেল্প নিতে পারি, কিছু কগনিটিভ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি দিতে পারি যে অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার জন্য, মানে মেডিকেশন ছাড়া, তাহলে কিন্তু এটা সে নিজে নিজে কন্ট্রোল করতে পারবে। কিছু স্ট্র্যাটেজি, কিছু স্কিল, কিছু টেকনিক আছে। আর যদি না পারি আমরা, তাহলে কিন্তু আমরা আহ, আপনার অ্যান্টিডিপ্রেসেন্ট, সেটা সাট্রালিন হতে পারে বা মিট্রাজিপাইন হতে পারে, যেটা স্মল ডোজে 15 মিলিগ্রাম, এটা কিন্তু আমরা ট্রাই করতে পারি সেফলি আর কি। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, ইট ক্যান টেক 2 to 3 weeks টু বি ইফেক্টিভ, তাই না? যে আপনার অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো, সেক্ষেত্রে আমরা অল্প কিছুদিনের জন্য হয়তো মানে একটা মানে বেনজোডাজিপাইন ইউজ করতে পারি, কিন্তু আমাদের রোগীর সাথে ডিল থাকবে যে আমরা কিন্তু 4-5 দিনের বেশি এটা ইউজ করবো না। কারণ হয় কি যে তারপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনার আমরা একটা বিরাট আর একটা পেশেন্টের জন্য বিরাট একটা আলাদা বিপদ তৈরি করলাম, যে ভালো করতে যায় বরঞ্চ তাকে একটা জিনিস ধরাই দিলাম। তো ওইটা করা যাবে না আর কি। তো এইটা আর কি আপনার আপনার যদি বা একটা প্রপার অ্যান্টি ডিপ্রেসেন্ট চুজ করেন, অ্যান্টি ডিপ্রেসেন্ট বলে তো কিছু না এখন, মানে এটা অ্যান্টি অ্যাংজাইটি প্লাস অ্যান্টি ডিপ্রেসেন্ট দুইটাই কাজ করে, তাই না? মানে যেটা স্পেকট্রাম অনুযায়ী। তো আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন যদি চুজ করেন, আর সাইকোলজিক্যাল থেরাপি, আর আপনার আর কি যেটা এনভায়রনমেন্টের এনশিওর করা, আর বেনজোডাইজেপাইন যদি আমরা ইউজ করি, আমরা ইউজ করবো ভেরি শর্ট পিরিয়ডের জন্য আর কি। মানে এটা ডিল থাকবে রোগীর সাথে যে আমার কিন্তু এটা বেশি ইউজ করব না। তো আমাদের দেশে তো আসলে এটা মানে রোগীরা ইচ্ছা করলে কিনতে পারে মনে হয় না প্রেসক্রিপশন ছাড়া। পারে স্যার, পারে। এটা একটা মানে এটা একটা বিপদ আর কি। অনেকে হয়তো
আপনি একটা প্রেসক্রাইব করলেন বা আপনি একটা অ্যাডভাইস দিলেন, সেটা তো সে ফলো নাও করতে পারে। হয়তো সে দেখা গেল যে সে নিজে কি মানে দোকান থেকে ফার্মাসি থেকে কিনে ইয়ে করতেছে, যেটা ডেভেলপ কান্ট্রিতে একটা ইম্পসিবল ব্যাপার। এটা হাত দেওয়ার প্রশ্নই আসে না। সে পাবেই না মেডিকেশন, সে যত টাকাই দেখ, মানে 1 লক্ষ টাকা দিলেও সে এটা পাবে না। তো আমাদের এই জন্য আর কি, যে আপনাদের জন্য তো আসলে অনেক ডিফিকাল্ট একটা রুগীকে ট্রিট করা, কারণ আপনারা যেভাবে প্ল্যান করতেছেন সেভাবে তো সে আর নাও আগাইতেছে আর কি। হ্যাঁ, মানে এই একটা সমস্যা। তবে অ্যাজ এ গাইডলাইন, ইয়াং যেহেতু, আমি জানি না যে সাইকোলজিস্টের কি সিচুয়েশন বাংলাদেশে। একটা সাইকোলজিক্যাল থেরাপি, যাতে সে অ্যাংজাইটিটা কন্ট্রোল করতে পারে, আপনার স্ট্র্যাটেজি এবং স্কেল, কিন্তু বিহেভিয়ারাল টেকনিক, কগনিটিভ থেরাপি, তাহলে কিন্তু এগুলো ভালো কাজ করে। তারপরে আপনার মেডিকেশনটা অ্যাড করেন। আর বেনজোডাইজিপাইন করা যায়, বয়স কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে যদি আমরা এটা মানে লং টার্ম ইউজ করি, তখন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর কি। আর আর যদি এক্সারসাইজ গুলো মানে অথবা টি কফি, তারপর সফট ড্রিঙ্কস, এগুলো দেখতে হবে, এগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে আর কি। আরো যদি আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি আমাকে বলেন, অথবা অন্য কোনো আরেকটা কোশ্চেন আমরা জন্য ওয়েট করতে পারি। একটা স্যার মিউজিক, আসসালামু একটা স্যার একটা ওয়ালাইকুম আসসালাম। আর স্যার মিউজিকের আপনি কিন্তু একটা রুল আছে একটা, হ্যাঁ, মানে মিউজিক, সফট মিউজিক, হ্যাঁ, এগুলোর একটা রুল আছে। বলেন, হ্যাঁ। স্যার আমি হচ্ছে রিসেন্ট স্যার এই যে 3 দিন আগে স্যার একটা রুগী পেলাম। এটা সমস্যাটা হচ্ছে স্যার, আহ, ছেলেটা ছেলেটা হচ্ছে যে মানে মেয়েটা হচ্ছে নতুন বিয়ে হয়েছে, কিন্তু ও জানতো যে যাকে বিয়ে করছে তার আগের ওয়াইফ মারা গেছে। কিন্তু এটা আসলে ছেলেটা মিথ্যা কথা বলছে, তার আগের ওয়াইফ আছে বাসায়। আর মেয়েটার এখন ঘুম হচ্ছে না, এই জন্য আছে যে ছেলেটা আমার সাথে প্রতারণা করলো। আর ছেলেটা আবার স্যার ওই তার নিজের বাড়িতেই গেছে। মানে তার গেছে এই কারণে যে ছেলেটা কিছু কর্ম করে না আর কি। হুম, তার হুম। বাপ বলছে যে মানে তোমার ওই ওয়াইফকে ছাড়িয়ে এসো, নাহলে কিচ্ছু দিব না। আর মেয়েটার সমস্যা হচ্ছে, মেয়েটা এখন ঘুমাতে পারতেছে না, এই যে 3-4 দিন ধরে ঘুমাতে পারতেছে না। এখন এটা কি অ্যাংজাইটি হিসেবে ধরবো না ডিপ্রেশন স্যার? আহ, এটা কিন্তু আহ, যদি আপনার মানে এখানে হয় কি, যে এটা আমরা বলি যে মিক্সড অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, অথবা মিক্সড ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি, একটা কিন্তু এগুলো এখন মানে ডায়াগনোসিসের কম্পোনেন্ট। হয়তো পিওরলি মানে আপনার হয়তো ডিপ্রেশন পাবেন না, এটার মধ্যে মানে অ্যাংজাইটির কিছু সিমটম থাকবে। যদি অ্যাংজাইটি সিমটমটা ডমিনেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা বলি মিক্সড অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। আর যদি ডিপ্রেশন সিমটম গুলি ডমিনেন্ট হয়, তাহলে আমরা বলি মিক্সড ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। তার ক্ষেত্রে মনে করেন একটা অ্যাংজাইটি তো থাকবেই, কারণ তার জি ফিউচারটা স্যার, আনসার্টেন, হ্যাঁ, মানে জি আনসার্টেন, সে স্যার। জানে না যে হোয়াট ইজ গোনা হ্যাপেন ইন ফিউচার। এটা তার এই যে আনসার্টেনিটিটা, ভয়, ফিয়ার, এটা তো অ্যাংজাইটি হিসেবে তাকে অবশ্যই কাজ করবে। আমি জানি না সে কতটুকু স্বাবলম্বী, সে যদি কাজ করে নিজে এমপ্লয়েড থাকে, তার একটা স্ট্রেংথ থাকবে। আর যদি সে যদি পুরোপুরি মনে করেন ফ্যামিলি বা হাজবেন্ডের উপর নির্ভরশীল হয়, তার অ্যাংজাইটি তো অনেক বেশি হবে। এবং অ্যাংজাইটি থেকে এক সময় আপনার ডিপ্রেশনও আসবে আর কিছুদিন পরে আর কি। তো এটা যে ঘুম তো মানে আসার কথা না, সে কি এখনো কি সেম ফ্যামিলিতে আছে নাকি আলাদা এখন সেপারেটেড? না, সে স্যার একটা ছোট চাকরি করে। মানে সে ওই যে নন ডিপ্লোমা নার্স আর কি, হুম, ক্লিনিকে হুম। চাকরি করে। তো সে সে 6,000 এরও মানে অল্প স্যালারি পায় আর কি। আচ্ছা, ওর চাচ্ছিল যে ছেলেটাও যদি ওর সাথে কর্ম করে তাহলে চলবে, কিন্তু ছেলেটা হচ্ছে যে বড় লোকের ছেলে আর কি। আচ্ছা। সে হচ্ছে যে কর্ম করবে না। এখন সে বুঝতে পারে, বিয়ে হয়েছে মাত্র 1 মাস, সে আবার বুঝতে পারে তার বাপের বাড়িতে চলে গেছে, ছেলেটা মেয়েটাকে একাই রেখে গেছে। আহ, তো তার মানে ফিউচারটা ভালো না হবে, মানে এখানকার যেটা আর কি, আপনার মানে আত্মীয় স্বজন বা ডাক্তার হিসেবে আপনি অথবা বন্ধু বান্ধব তাকে কাউন্সিলিং করতে পারেন, যে তোমার তোমার যে ফিউচার যেটা হবে, বা তোমার লাইফ এখন যেটা আছে, যে তোমার লাইফটা তোমার কাছে ইম্পর্টেন্ট। আর ফিউচারে তোমার কি হইতে পারে, এটা একটা সলিউশনও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তোমাকে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে যে কোনো আউটকামের জন্য। হ্যাঁ, এটা একটা ইনসিডেন্ট, ব্যাড ইনসিডেন্ট, সিরিয়াস ইনসিডেন্ট। এটা তো তোমাকে যে ঘুম থেকে শুরু করে অনেক কিছু এফেক্ট করবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, ডিপ্রেশনে যাওয়া বা অ্যাংজাইটি, ইট ইজ কোয়াইট ন্যাচারাল অ্যান্ড নর্ম। কাজেই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটি তুমি যেটা মধ্যে দিয়ে যাচ্ছ, এটাই স্বাভাবিক রেসপন্স। কিন্তু তোমাকে লং টার্ম চিন্তা করতে হবে, এটা কি কোনো আদৌ সলিউশন আছে।
সেটা কি মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সোসাইটি বা লিগ্যাল কোনো অ্যাভিনিউ আছে কিনা, যে লং টার্ম বা স্থায়ী কোনো সলিউশন আছে কিনা। কারণ যদি এটা সলিউশনে না যাই, এটা তো লিঙ্গার করবে, তাকে এটা তার মেন্টাল হেলথের জন্য ভালো না, মানে পেশেন্টের জন্য। জি স্যার। ওইটা হলো লং টার্মের কথা বলতেছি আমি। আর এই শর্ট টার্মে যেটা মানে সাইকোলজিক্যাল থেরাপি, আমি জানি না বাংলাদেশে আমাদের কতটুকু, মানে এটা আমার মনে হয় না, এটা অনেক এক্সপেন্সিভ। আমি যতটুকু জানি একটা সাইকোলজিক্যাল সেশন করা অনেক এক্সপেন্সিভ, কিন্তু এটা আপনিও করতে পারেন। মানে বেসিক সাইকোলজিক্যাল থেরাপি, যে তাকে কিছু মেডিটেশন করা আর কি। যেমন আমাদের দেশে যে নামাজ পড়ে কেউ যদি মনে করেন বা পূজা করে অথবা মেডিটেশন করে, ব্রিদিং এক্সারসাইজ করে, এটাও কিন্তু আপনার যে বডিতে যে আপনার হরমোনগুলো আছে এগুলোকে কাম ডাউন করে। তো এটাও কিন্তু দরকার, কারণ সে অলওয়েজ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে কর্টিসল হরমোন, এড্রিনালিন, নন এড্রিনালিন যেটা আমরা বলি, ফাইট এন্ড ফ্লাইট হরমোনস, ওগুলো কিন্তু সিক্রেট হচ্ছে। এবং একসময় তার বডি হেডেক হবে, মাসল পেন হবে, ঘুমাতে পারবে না, টায়ার্ড হয়ে যাবে, রুচি হারায় ফেলবে। তো এইগুলো তাকে বলতে হবে যে তোমার এই দুশ্চিন্তার জন্য তোমার বডিতে সরাসরি ইফেক্ট হবে, তোমাকে কাম ডাউন করতে হবে। যেটা আমাদের দেশে কমন প্র্যাকটিস, যদি সত্যিকার অর্থে কেউ প্রার্থনা করে, মানে এক মনোনিবেশে, সেটাও কাজ করবে, তাই না? আর মেডিটেশনের বিভিন্ন প্রসেস আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, এগুলো কাজ করবে। মেডিকেশনের রোল এখানে টেম্পোরারি থাকতে পারে। আপনার যে ঘুমের জন্য আপনার বেনজোডাইজিপাম ইউজ করতে পারেন, কিন্তু অ্যাগেন তাকে সাবধান করতে হবে যে এটা কিন্তু লং টার্মে এটার ডিপেন্ডেন্সি গ্রো করবে এবং এটার সাইড এফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাগেন কিছু অ্যাংজাইটি হিসাবে ইউজ করতে পারেন, কিন্তু তার মেইন ইস্যুটা কিন্তু মানে এটা পিওরলি অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন রেজাল্টেড ফ্রম সাম এক্সটার্নাল ফ্যাক্টর, সাম ইস্যু ফ্রম দ্য লাইফ। ওই সে জন্য এখন সে বলে স্যার যে এখন আবার ঘুম, সে নিজে বলে এখন আবার ঘুম কেমনে হবে, আমার জীবন কেমনে চলবে, হুম, আমার মরে যাওয়া মানে ভালো, মানে এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, এটাই তো সে যেটা বলতেছে, এটাই তো নর্মাল রেসপন্স, না? শি ইজ স্কেয়ার, শি ডাজন্ট হ্যাভ এনি ফিউচার, ফিউচারটা আনসার্টেন। হ্যাঁ, আর ফিউচার ইজ আনসার্টেন, তাকে তো এটা স্ট্রেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। হি ইজ অ্যাফ্রেড অফ হার ফিউচার। তো এটা তো স্ট্রেস এন্ড অ্যাংজাইটির মধ্যে তাকে যাইতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের একটা বিরাট ভূমিকা আছে আর কি। তাকে একটা মানে একটু সান্ত্বনা দেওয়া, যে না, সব ঠিক হবে, আমরা দেখতেছি, এই কথাগুলো কিন্তু খুব দরকার আর কি। আমি জানি না তার ফ্যামিলি সাপোর্ট কতটুকু, তার নিজের ফ্যামিলি সাপোর্ট কতটুকু, বন্ধু বান্ধবের সাপোর্ট কতটুকু, সোশ্যাল সাপোর্ট কতটুকু, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসবে মেডিকেশন গুলো, না? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ডাক্তার হিসাবে আপনার মানে বলতে হবে যেটা আর কি, যে তাকে এক্সুরেন্স করা যে আপনি যে সমস্যাগুলির মধ্যে দিয়ে যাচ্ছেন এটা নর্মাল, কারণ আপনি যে কঠিন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা, যে এগুলি ঘুম থেকে শুরু করে অনেক সমস্যা হবে, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো সময় ঠিক হয়ে যাবে। সময়, টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। আর বাকিগুলো একটু মেডিটেশন, হ্যাঁ, একটু মেডিকেশন, এগুলো দিতে হবে, কিন্তু মেডিকেশন কমপ্লিটলি ইজ নট গোয়িং টু হেল্প। ডক্টর আনোয়ার, আপনাদেরকে অথবা আপনার বাকি যারা আছেন কোনো কোশ্চেন? না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আহ, এই যে আমার যে রিডিং ম্যাটেরিয়াল গুলো ছিল, এগুলো তো আসলে সব ডেলিভারি করা সম্ভব না। আপনার কষ্ট করে যদি একটু দেখেন, স্পেশালি যে স্লিপ ডায়েরি যেটা আছে, ওইটা একদিন যদি প্রিন্ট করেন, করে আপনার কোনো পেশেন্টের উপরে এক্সপেরিমেন্ট, যে কেউ যদি আসে যে স্লিপ প্রবলেম নিয়ে, অথবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন, তাকেও তাদের মাধ্যমে করতে পারেন আর কি, এক্সপেরিমেন্ট দিতে পারেন আর কি। তাহলে দেখবেন যে স্লিপের জন্য মেডিকেশনের হয়তো দরকার পড়বে না। আপনার একটু বিহেভিয়ারাল চেঞ্জ, একটু এনভায়রনমেন্টে চেঞ্জ করলে হয়তো ভালো স্লিপ হবে। আর স্লিপটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, না, আমাদের বডিটাকে রেস্টোর করার জন্য, মেমোরিটাকে, ব্রেনটাকে। আর লং টার্মে যদি আমরা না করি, তাহলে আপনার ইমিউন সিস্টেমটা ডাউন হবে, মেলিগনেন্সি, ক্যান্সারের ওয়ান অফ দ্য কজ। তারপরে আপনার তো ফিজিক্যাল সমস্যা তো আছেই, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো ডিরেক্টলি এফেক্ট করে, করোনারি হার্ট ডিজিজ। এই স্লিপটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মডার্ন লাইফে আমাদের আমাদের সো মেনি ইস্যু, সো মেনি প্রবলেম। তো এগুলোকে কম্প্রোমাইজ, এগুলো নিয়ে আমাদের থাকতে হবে, কিন্তু এগুলোকে মিনিমাইজ করা,
যতটুকু সম্ভব আমাদের যেতে হবে। মেডিকেশনের রোল আছে, কিন্তু ওই ওই যে বেসিক যে মানে আন্ডারলাইং যে কন্ডিশন, ওগুলো কিন্তু অ্যাড্রেস করতেই হবে আমাদের আর কি। তো আনফর্চুনেটলি প্রপার সাইকোলজিক্যাল সাপোর্ট যেটা আর কি, মেডিকেশন ছাড়া কাউন্সিলিং, এটা 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 খুবই দরকার আর কি। এটা হয় কি যে আপনার লং টার্ম একটা পেশেন্টকে একটা কনফিডেন্স দেয়, কিছু স্কিল দেয়, কিছু স্ট্র্যাটেজি দেয়, যেটা সে মেডিকেশন ছাড়াই এমপ্লয় করতে পারে আর কি। তাহলে আর কোনো কোশ্চেন? আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি এটা এক সময় আবার একটু নিজেরা যায়, যেটা আমরা ডিসকাস করলাম, এখন আপনাদের কাছে এটা মিনিংফুল হবে আর কি। আমি তো সবগুলোর মধ্যে দিয়ে লাইন বাই লাইন যেতে পারলাম না, আমি কিছু কেস স্টাডি আপনাদের জন্য করলাম, আর এই আর কি। আর আরেকটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই আপনি যত কোশ্চেন আছে তা করতে পারেন, আই গট দ্য টাইম। আর বাকি হচ্ছে যে যারা আছেন মানে বলেন। খুব কঠিন ধরনের একটা সমস্যা স্যার এই রুগীটা। তার মানে এটা আসলে ইয়েতে সাইকোলজিস্টের কাছে পাঠাইছি, তারপরে খবর জানি না আসলে কেমন। তার রুগীটা হচ্ছে ফিমেল ফিমেল রুগী। তার সমস্যা হচ্ছে সে বহু ডাক্তার দেখাইছে স্যার। ডাক্তার মানে তার হচ্ছে ঘুম হয় না, প্রেশার আপ ডাউন করে, সিটি স্ক্যান ইয়ে অনেক কিছুই করাইছে। And মানে তার বক্তব্য হচ্ছে যে তারও কেউ ধরতে পারে না, মানে তার প্রেশার এত আপ ডাউন করে কেন, ঘুম হয় না কেন। পরে যাই হোক, যেভাবে হোক স্যার, এটা তথ্য বের করা হলো যে রোগী ধর সব রিপোর্ট নর্মাল। পরে স্যার তাকে মানে কাউন্সিলিং করে যে জিনিসটা আমি বের করতে পারছি স্যার শেষ পর্যন্ত রুগীটা, তা আসলে তার সমস্যাটা হচ্ছে স্যার, তার হাজবেন্ড থাকে সৌদি আরব। এখন সে স্যার ইদানিং আর কি সে হজ করে আছে। মানে তার মেইন সমস্যাটা হচ্ছে তার যে দ্বিতীয় বাচ্চা, দুটো বাচ্চার মধ্যে 2 নম্বর বাচ্চা, সেটা আসলে হচ্ছে তার হাজবেন্ডের মানে বন্ধু। মানে এটা ইলিগাল আর অবৈধ হুম, সন্তান। হুম। এখন মানে তার এই যে সব সিমটম বলতেছে, আবার প্রেশার কেউ ধরতে পারে না, আমার আপ ডাউন করে, আমার ঘুম হয় না। আসলে এই কথাটা কোনো ডাক্তারকে সে সত্যভাবে কোনোদিন বলে নাই। সে মিনিমাম মানে 7-8 জন ডাক্তার দেখাইছে। এখন মানে আসল সত্যটা হচ্ছে যে সে এখন গিলটি ফিল করছে যে যে সন্তানের জন্ম দিল সে হচ্ছে দায়িত্ব নিচ্ছে না। আর হচ্ছে যে সে এখন হজ করছে বা হয়তো এদিকে ফিরে আইছে, যে মানে এরকম একটা সন্তান সে এখন লালন পালন করতেছে, এরকম আর কি। এখন আমি স্যার এটা আসলে চিকিৎসা কিছুই দেয়নি, পরে সাইকোলজিস্টের কাছে পাঠাইছি। অবশ্য পরে আর জানি না স্যার এটা আসলে ঠিক হবে কিনা, মানে সমস্যাটা তো অনেক জটিল। না, অবশ্যই এটা আপনার যে লং টার্ম, আপনার হয়তো অনেকদিন পেশেন্টটাকে দেখছেন, পেশেন্ট আপনার উপরে আস্থা ছিল দেখে সে এটা এক্সপোজ করছে, কি নাহলে হয়তো করতো না। এটা আর কি যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপে, যে আপনার যে ফ্যামিলি মেডিসিনে পেশেন্টের সাথে রিলেশনশিপটা এস্টাবলিশ করা, যাতে পেশেন্ট ফিল করে যে না, আমরা সিরিয়াস পেশেন্টের ব্যাপারে এবং তার ইন্টারেস্ট আমরা দেখব, ইরেসপেক্টিভ অফ এনি মানে রিলিজিয়ান বা সোশ্যাল নর্মের বাইরেও আমাদের পেশেন্ট ইজ পেশেন্ট। এটা আনসোশ্যাল বা রিলিজনের বাইরে বা ওগুলো কোনো ব্যাপার না আমাদের কাছে। পেশেন্টের ওয়েলবিংটা আমাদের প্রায়োরিটি। আমরা পেশেন্টকে নন জাজমেন্টাল হইতে দেখবো। আপনারা তো সেটা কনফিডেন্সটা অর্জন করছিলেন, সে হয়তো ইয়ে করছে, কিন্তু তার বয়স কত ছিল? বয়স স্যার তার হচ্ছে যে অ্যারাউন্ড 40 মতো। আচ্ছা, তার সাইকেল পিরিয়ড এগুলো সব নর্মাল না? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যে মানে প্রপার ইয়ে করছেন, যে আপনার যে সাইকোলজিস্টের কাছে রেফার করছেন, ওইটাই। আর তাকে বলতে হবে যে আপনার যে যে চাইল্ডটা আসছে সে তো মানে নিষ্পাপ, তাই না? তার তো কোনো এখানে ভূমিকা নাই, যেহেতু সে এখানে এখন ইয়ে হয়েছে, এটা তার জীবনটাকে সুন্দর করাই আমাদের উপর। গিলটি ফিলিংসে এটা তো তাকে বরঞ্চ অ্যাবনর্মাল সিচুয়েশনে নিয়ে যাবে। সে তখন তার ফ্যামিলিকে লুক আফটার করা থেকে শুরু করে, আহ, তার বাচ্চাদের লুক আফটার করা শুরু করে, তার অনেক কিছু সে কম্প্রোমাইজ হয়ে যাবে। তাকে এটা বুঝতে হবে যে এটা একটা ইনসিডেন্ট ছিল, এটা গড উইল ফরগিভ আস। আপনি যেহেতু আল্লাহর কাছে এ করছেন, এটা 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 নিয়ে পুরো জীবনটাকে একটা গিলটি ফিলিংস এর মধ্যে যে যা আনপ্রোডাক্টিভ হবে আর কি। তো এই এই কথাগুলো যদি আপনি বলতে পারেন, তাও কিন্তু সে সাহস পাবে। হ্যাঁ, যে একটা ক্ষণিকের ভুলে বা সিচুয়েশনের কারণে একটা ইনসিডেন্ট হয়েছে, এবং এটা প্রোডাক্ট হিসাবে যা হয়েছে, এটা তো মানে তার কোনো দোষ নেই, সেটা নিষ্পাপ। এবং এই বাচ্চাটাকে লাইফটাকে ইয়ে করা মার রেসপন্সিবিলিটি, তার হাজবেন্ডকে দেখা বা অন্য বাচ্চাদের দেখা, তার নিজেরও জীবনটা আছে। তো এভাবে বলতে হবে যে আমরা যাতে নন জাজমেন্টাল হই। আমরা যাতে এটা যদি রিলিজিয়ন বা সোশ্যাল
মানে মানে যদি চশমা মানে স্পেক্স দিয়ে দেখি তাহলে তো আমরা রুগী হিসেবে দেখবো না, মানে একটা ক্রিমিনাল হিসেবে দেখবো, যেটা ঠিক না। আমাদের ডাক্তারদের আমাদের হিপোক্রেটিক অনুযায়ী আমাদের পেশেন্ট ইজ আওয়ার প্রায়োরিটি। এই মুহূর্তে তার যে সমস্যা সেটা আমরা কখনো কখনো জাজমেন্টালে যাব না, বরঞ্চ হেল্প করব। হেল্প করার বাকিটা হলো আমরা যদি গাইডলাইন দিয়ে পেশেন্টকে ঠিক করি, সে নিজে একটা রাস্তা বার করবে, তার ফ্যামিলির হেল্প আসবে। তো সাইকোলজিস্টের কাছে দ্যাটস দ্য বেস্ট থিং ইউ হ্যাভ ডান, আমি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। It's a pleasure. তাহলে আমি তো মানে অনেকক্ষণ কথা বললাম, তো আপনারা কাইন্ডলি একটু এটার মধ্যে দিয়ে যাবেন আর কি, যে ছোট্ট একটা টিপসও যদি আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন, সেটাই আমার মানে সার্থকতা হবে আর কি। সব তো আসলে এত স্যার ইনফরমেশন আরেকটা টিপস চাই স্যার, মানে ওই যে কিছু কিছু নাইট গার্ড আছে, তো ওরা নাইটে ডিউটি করে লং টাইম, ওরা দিনের বেলা ঘুমায়, দিনের বেলা তো ওইরকম ঘুম হয় না, ওরা আবার আসে। এটা কোনো ব্যবস্থা আছে নাকি? মানে নাইট ডিউটি করে, নাইটে তো থাকা লাগে রাত্রিবেলা তো ছাড়া, এখন দিনের বেলা ওরা ঘুমাতে চায়, হুম, কারণ দিনের বেলা ভালো ঘুমের জন্য ওষুধ এরকম কোনো ইয়া এটা এটা দিনের বেলা এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, শিফট ওয়ার্ক, এটাতে না, এটা আপনার সব জায়গায় সমস্যা। তো এখন ওই যে দুইটা জিনিস করতে হবে, একটা হলো যে আপনার ওই এনভায়রনমেন্টটা সুন্দর করে রাখতে হবে, আর দ্বিতীয় হলো মেলাটোনিনটা ইউজ করতে পারেন আপনি। 2 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন মেলাটোনিন, যেটা 2 মিলিগ্রাম দিয়ে শুরু করে আমরা 4 মিলিগ্রাম 6 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারি, 8 মিলিগ্রামও যাওয়া যায়। আর যেটা বলি আর কি, যে আপনার সকালবেলা যখন ঘুম থেকে আসবে আর কি, আপনার কাজ শেষে যতটুকু সম্ভব একটু রোদ্দুরটা গায়ে লাগানো, আর পর্যাপ্ত পানি খাওয়া, আর রুমের যে এনভায়রনমেন্টটা, হ্যাঁ এটা ডিফিকাল্ট বাংলাদেশে, কারণ আপনার প্রচুর শব্দ হয় তাই না আশেপাশে, কিন্তু যতটুকু সম্ভব কুল কুল রাখা, শব্দটা মিনিমাইজ করা, পানি এবং সানটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বডির সার্কাডিয়ান রিদমের জন্য। আর মেডিকেশন হিসাবে মেলাটোনিনটা আপনি ইউজ করতে পারেন আর কি। বেনজোডাইজিপাইন ইউজ করার সমস্যাটা কি, যেটা দ্যাট ক্যান মেক দ্য পেশেন্ট ড্রাউজি, এটা অনেকে যারা কাজ করে বা তাদের জন্য হয়তো সমস্যা হতে পারে আর কি। মেলাটোনিন উড বি এ সেফ অপশন ইয়ার, হ্যাঁ এখানে। স্যার আরেকটু স্যার, আমি আমার কথা বলি স্যার, আমার বাড়িটা যেখানে, ওই পাশে খুব স্যার গাড়ি চলাচল করে। তা আমার ধারণা যে আমার এই ঘুমটা ভালো হয় না আর কি, মানে সকালবেলা কোনো তো ফ্রেশ লাগে না। কিন্তু আমার বউ আমার খুব গালিগালাজ করে, বলে যে তুমি নাক ডাকে ঘুমাও, মানে ঘুম থেকে উঠি দেরিতে, কিন্তু আমার মনে হয় রাত্রিবেলায় ডিস্টার্ব হয়, এটা বুঝতে পারি। স্যার আসলে এটা বাড়িটা আমি বদলাতে চাচ্ছি, কিন্তু আমার ওয়াইফ মানে বলতেছে যে না, তুমি যেহেতু সকাল পর্যন্ত ঘুমাচ্ছ, তুমি তো আরো নাক ডেকে আমার চেয়ে বেশি ঘুমাও, তোমার এগুলি বাহানা, এই বাড়িটাই ভালো। কিন্তু স্যার বাড়ির পাশে ট্রাক গাড়ি অনেক যায়, তো আমি বুঝতে পারি যে ধাক্কা খাচ্ছে, এবং রাত্রে যে আমার ডিস্টার্ব হয় এটা ফিল করি, কিন্তু আসলে আমি ঘুম থেকে উঠি না একটু কিন্তু আপনি ঘুম থেকে ওঠার দরকার নেই। আপনার কি যে মানে আপনার যে একটা মাইক্রো অ্যারোজাল হয়, যেটা আপনি ঘুম থেকে জেগে যাচ্ছে না তো লম্বা সময়ের জন্য না, ফিউ সেকেন্ডের জন্য, যেটা আপনার স্লিপ এপনিয়াতে হয় আর কি। তো ওইটাই আপনার জন্য মানে কোয়ালিটি অফ স্লিপটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। নষ্ট করতেছে স্যার, আমি বুঝতে পারতেছি, মানে এবং এটা ঠিক কিনা স্যার, মানে আমার এটা আমার ক্রাইটেরিয়া মনে হলো যে হচ্ছে এটা আপনি বুঝবেন যে সকালবেলা যখন আপনি ওয়েক আপ করবেন, ইউ উইল নট ফিল ফ্রেশ, ইউ উইল যে ফিল ফ্রেশ ফিল করি না স্যার, মানে আগে যে বাসায় ছিলাম ভিতরে, সেখানে ফ্রেশ ফিল করছি, কিন্তু এই যে নতুন বাসায় এটার কারণে আমি একদমই ফ্রেশ ফিল করতেছি না, আর কিন্তু আমার সেটা ওয়াইফ এটা মানতে চাচ্ছে না। মানে আপনি নাক কিন্তু ডাকার কথা বলছেন, নাক ডাকার কথা আপনার পার্টনার বলছে, এটা কি মানে আপনার কি সিরিয়াসলি আপনার না স্নোরিং হয়? না না না, সিরিয়াসলি না না স্যার, মানে ও বলতেছে যে তুমি তো ঘুম থেকে ওঠো না, তার মানে তোমার ঘুম হয়, তুমি এমনি এটা বাহানা করতেছো। না, মানে আপনার বা আপনার বয়স অনুযায়ী আমি জানি না আপনার বয়স কত, বয়স ইয়াঙ্গার আমার 50 ইয়ার স্যার, 50। 50 না? 50 স্যার, 50। তার মানে আপনার তো লং টাইম, আপনাকে অনেক দিন আরো কাজ করতে হবে, তাই না? একটা সুস্থ শরীর দরকার, স্লিপটা। সেই ক্ষেত্রে নয়েজটা আপনি যেটা বলতেছেন, অনেক সময় ট্রাক গেলে শুধু নয়েজ না, আপনার মুভও করে, আপনার মানে প্রচন্ড মুভমেন্ট হয় বিল্ডিং এ অনেক সময়। জি স্যার। তো এটা এটা কি নয়েজ রিডাকশন করার কোনো যদি উপায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে ইউর ওন সেফটি অফ ইউর হেলথ, ইউ হ্যাভ টু মুভ, আপনি থিঙ্ক করতে হবে। আপনার হেলথটাই প্রায়োরিটি, আপনার ফ্যামিলি, শুধু আপনার জন্য না, এটা আপনার ফ্যামিলির জন্য প্রায়োরিটি, তাই না? আপনার সুস্থতা জি স্যার। আপনার ফ্যামিলির জন্য দরকার, আপনার রুগীর জন্য দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সিরিয়াসলি আমাদের দেখতে হবে। যদি আমরা আইডেন্টিফাই করি যে প্রবলেম এটা, এবং এটা যদি আমরা
সাউন্ড রিডাকশন করতে না পারি তাহলে তো মুশকিল। এটা নয়েজ জানালাগুলো কি আপনার গ্লাসের নাকি না টিম্বারের? কাঁচের স্যার, কাঁচ স্যার, কাঁচ মানে ওই যে তো অনেক সময় আপনার, আমি জানি না মানে যেমন বিদেশে আপনার এই নয়েজ গ্লেজ দেওয়া থাকে, এটা নয়েজটাকে একদম অনেকগুলো মিনিমাইজ করে ফেলতে পারে। ইভেন ট্রেন লাইনের পাশেও আপনার যদি বাসা থাকে ওই প্রপার গ্লাসে আপনার নয়েজটা মিনিমাইজ করা সম্ভব। তো পর্দা টর্দা দিয়ে এগুলো যতটুকু যদি সম্ভব না হয়, দেন আপনার ওন ওয়েলবিং এর জন্য আপনার এটা কিন্তু স্লিপ ডিস্টারবেন্স এবং এফেক্টিং ইউ ইন দ্য লং রান ইন এ সিগনিফিকেন্ট ওয়ে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সিরিয়াসলি। থ্যাংক ইউ। থ্যাংকস। তাহলে আপনাদের যদি স্লিপ রিলেটেড কোনো কোশ্চেন থাকে ভবিষ্যতে, আপনি আমাকে আমার ইমেলে, আপনাদের যে কোঅর্ডিনেটর আছে আমার ইমেলে যে কোনো কোশ্চেন করতে পারেন আর কি, যে কোনো পেশেন্ট রিলেটেড হইতে পারে বা থিওরিটিক্যাল একাডেমিক যে কোনো কোশ্চেন, স্লিপ রিলেটেড যদি কিছু থাকে, মানে ফিল ফ্রি টু রাইট টু মি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি মানে এখানে শেষ করব না আরো কিছু মানে ইন্টারেক্টিভ কিছু দরকার আছে? আপনারা কি মনে করেন? আপনাদের কথাগুলো আসতেছে না মনে হয়। না, কেউ মনে হয় বলতেছে না স্যার এই মুহূর্তে। স্যার আচ্ছা আছে 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 আছে। আচ্ছা। আহ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা ডিসকাস করতে পারি, অথবা আমরা কনক্লুশনে যেতে পারি মনে হয়। স্যার একটা বলেন। কোশ্চেন করবো স্যার। হ্যাঁ। স্যার হচ্ছে যে আমার স্যার ওই মানে ওজন কমানোর জন্য, ওজন স্যার আমার স্যার 79 কেজি। ওজন কমানোর জন্য স্যার মানে ইদানিং অনেক খাওয়া কমাই দিচ্ছে, রাত্রে বিশেষ করে খাই না। এতে সমস্যা হচ্ছে রাত্রে যদি না খাই স্যার, মানে একেবারে কম, তাহলে স্যার ঘুম কম হয়। মানে বেশি ভরা পেটে থাকলে যেমন ঘুম হচ্ছিল, মানে কিছুদিন ধরে দেখতেছি তো স্যার, মানে 1 মাস মানে কম খাচ্ছি, একেবারে কম খেলে মনে হচ্ছে যে মানে কম খাইলে একেবারে তো হবে না, আপনার তো ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে। তো আপনার বডি মাস ইন্ডেক্স কত? আপনার ওয়েট, আপনার হাইট অনুযায়ী দেখছেন যে আপনার বডি মাস জি স্যার, বডি মাস ইন্ডিয়া আমার ওভার ওয়েট স্যার, মানে 28 এরকম। 28 না? তাহলে আপনার ওভার ওয়েট, আপনার ওবেসিটিতে পড়েন। আপনার কম খাবেন কেন? আপনি কি খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট করেন। আপনি যদি প্রচুর ভেজিটেবল এবং ফ্রুটস খান, আপনার কথা কথা মুড়িও খান, মুড়ি খাওয়ার পর যদি পানি খান, তাহলে কিন্তু আপনাকে ফিলিং অফ ফুলনেস দিবে। আপনাকে এই খাবার স্কিপ করা, এটা কিন্তু ডেঞ্জারাস, এটা করা উচিত না। আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, পোর্শন মানে সাইজ। আমার সমস্যা, সকালে বেশি খাই, দুপুরেও খাই। মানে আমি চাচ্ছি যে 2 বেলা যেহেতু খাওয়া হয়ে যাচ্ছে, মানে রাত্রিবেলায় মানে না খেয়ে থাকার চেষ্টা করি, কিন্তু এটাই হচ্ছে যে ঘুমের সমস্যা। মানে রাত্রে যেদিন খাই সেদিন ঘুমটা ভালো হয়, আর যেদিন দেখা যাচ্ছে রাত্রে তাহলে আপনি ইয়ে করেন, লাঞ্চটা ছোট করেন, লাঞ্চটা মিনিমাইজ করেন, মানে একদম বাদ দিবেন না, লাঞ্চটা শর্ট ইয়ে করেন, লাইট করেন। এবং অনেক সময় কি যে আপনার লাইট গুলোতে আপনার হাঙ্গার আসতে পারে, সেক্ষেত্রে আপনি একটা ফ্রুটস খেলেন যেটাতে ক্যালোরি কম। তো ওগুলো করতে হবে। আপনি রাত্রে মেইন মিল যেহেতু আপনার জন্য দরকার ঘুমের জন্য, তো আপনার লাঞ্চটা ইয়ে করেন, কম্প্রোমাইজ করেন। কম্প্রোমাইজ মানে কি কমপ্লিটলি বন্ধ করার দরকার নেই, এটা ছোট করে নিয়ে আসেন, পোর্শন সাইজটা কমায় দেন, প্রচুর ভেজিটেবল খান এবং ফ্রুটস খান। দেশি ফ্রুটস গুলো তো আপনাকে ফিলিং অফ ফুলনেস দেবে স্টোমাকে এবং অনেকক্ষণ থাকে এবং ক্যালোরি কম। তো ওইটা করতে পারেন, প্রচুর ফ্রুটস খান তো আপনার লাঞ্চের সময়। আর রাত্রেবেলা মেন মিলটা, এই দেশে কিন্তু বা বাইরের দেশের বাইরে কিন্তু সবাই কিন্তু মেন মিলটা কিন্তু রাত্রেবেলাই, জি লাঞ্চে স্যার। কম, ব্রেকফাস্টে কম। হ্যাঁ, তো আপনার মেন মিলটা রাত্রেবেলা নেন, অসুবিধা কি আছে? লাঞ্চটা কম্প্রোমাইজ করেন।
নয়েজ ডিস্টর্টেড হচ্ছে, তো আমি কিছু শুনতে পারতেছি না। তো স্যার স্যার হচ্ছে যে অনেক লোক আছে ওই যে প্যানিক অ্যাটাক, এরা ওই যে প্রোপানল আর ওই যে ক্লোনাজিপাম স্যার লং টাইম খায়। এরা বলে যে না খেলে ঘুম হয় না। ক্লোনাজিপাম দেখা যাচ্ছে 6 মাস 1 বছর ধরে খাচ্ছে, এরকমও রুগী পাইছি স্যার। তো এই ক্ষেত্রে স্যার ক্লোনাজিপাম বন্ধ করলে তার তো ঘুম হচ্ছে না। এখন ক্লোনাজিপাম লং টাইম খেলে তো সমস্যা। এটা কিভাবে স্যার এটা ইয়ে করা যায়, ওভারকাম করা যায়? ক্লোনাজেপামটা তো আসলে মানে যেমন আমাদের এখানে আমরা ইউজ করি অনলি ফর সাম এপিলেপসির জন্য আর কি। হ্যাঁ, স্পেসিফিক এপিলেপসিটা ঘুমের জন্য এটা মানে ডেঞ্জারাস ক্যাটাগরি অফ ওষুধের মধ্যে। এটা ইভেন ডাক্তার, আমরা যারা জেনারেল প্র্যাকটিস করি আমরাও লিখতে পারি না, এটা স্পেশালিস্টদের পারমিশন লাগে আর কি ক্লোনাজেপাম কেনার জন্য, মানে স্ক্রিপ্টের জন্য। তো এটা স্পেসিফিক শুধু এপিলেপসিতে ইউজ হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আমি দেখলাম যেটা অনেক ইউজ হয় আর কি। অনেকে মানে সহজে মনে হয় কিনা যায় মনে হয় না স্ক্রিপ্ট। জি স্যার, এটা এমনি কিনা যায় স্যার, তো দোকানে যা এটা আর বললে। কি তো এটি আর কি, যেটা এখানে স্পেশালিস্টরা শুধু স্পেশালিস্টদের পক্ষে দেওয়া সম্ভব। তো এটা কি প্যানিক ইয়ার জন্য, ডিসঅর্ডারের জন্য খাচ্ছেন নাকি না অন্য কি কারণে? না না, আমি না স্যার, আমি এরকম রোগী অনেক পাইছি যে না যারা না, ওই আমি যে পেনিক, বললাম মানে কি জন্য ইন্ডিকেশনটা কি ঘুমের জন্য নাকি? না না, পেনিক ডিসঅর্ডার, তার ঘুমও হয় না, প্রোপানল খাচ্ছে তার সাথে এই যে ক্লোনাজিপাম, মানে ক্লোনাজিপাম 6 মাস 7 মাস খাচ্ছে, না খেলে ঘুম ধরে না, বলে এই বড়িটা না খেলে এটা আমার তো ঘুম ধরে না। অলরেডি তো সে ডিপেন্ডেন্সি গ্রো করে ফেলছে, এখন সে চাইলেও আপনার যে মানে সিভিয়ার উইথড্রল হবে আর কি। কিন্তু এটি সমস্যা এখন। এটার উপায় হলো যে আপনার এটাকে অবশ্যই মানে রোগীর স্বার্থেই আস্তে আস্তে এটা থেকে মানে ইয়ে করতে হবে কি, স্কেল ডাউন করতে হবে। এবং সেটা একমাত্র উপায় হলো হাই ডোজে বেঞ্জোডাইজিপিন শুরু করতে হবে। তারপরে আমরা বেঞ্জোডাইজিপিনে টার্ন করার পরে তারপরে আপনি আস্তে আস্তে এক সময় আপনার ওই মানে সাবট্রালিন বা মানে আপনার যেটা আমরা সুকল অ্যান্টিডিপ্রেসেন্ট বলে ওগুলোতে যেতে হবে আপনাকে। মানে ফ্লুক্সেটিন, হ্যাঁ, ওগুলো ভালো অনেক স্ট্রং মেডিকেশন আছে যেগুলো আপনার কোনো ডিপেন্ডেন্সি তৈরি করবে না। ফ্লুক্সেটিন, হ্যাঁ, থেকে শুরু করে আপনার সাট্রালিন, এগুলো মিটাজেপাইন, এগুলো ইউজ করা যাবে। কিন্তু আপনাকে ওই ক্লোনাজেপাম থেকে উইথড্র করতে হলে আপনাকে ডায়াজেপাম লাগবে আর কি। প্রথম দিকে বড় ভালো ডোজই লাগবে, তারপর আস্তে আস্তে কয়েক সপ্তাহের মধ্যে কমায় নিয়ে এসে আপনাকে ওই প্রোপ্রানোল খাক, অসুবিধা নাই। প্রোপ্রানোল আসলে আপনার ফিজিক্যাল সিমটম গুলোকে কন্ট্রোল করে, তাই না? এটা সাইকোলজিক্যাল সিমটম গুলোকে কিন্তু হেল্প করে না। এটা পালপিটেশন, সোয়েটিং, ট্রেমর এগুলোকে কন্ট্রোল করবে। কিন্তু আপনাকে আহ, আহ, ইয়াতে এটা ক্লোনাজামের দিকে বার হয়ে আসতে হবে, এবং সেটা ডায়াজিপাম দিয়ে প্রথম দিকে বেশ ভালো ডোজই লাগবে। তারপর আস্তে আস্তে আপনাকে সুইচ ওভার করতে হবে একটা অন্য একটা মেডিকেশন, যেটা আপনি লং টার্ম ইউজ মানে ইয়ার আফটার ইউজ করতে পারেন। এবং ট্রেডিশনাল যে আমরা অ্যাংজাইলাইটিক বা মানে অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা বলি আর কি, এসএসআরআই, হ্যাঁ, যেগুলো আমরা ইউজ করি, ওগুলি তখন একটু হায়ার ডোজে দিতে হয় আর কি। স্যার আর একটা স্যার, ওই যে যারা যে বিভিন্ন ধরনের নেশা করে স্যার, নেশা বলতে স্যার ওই যে অ্যালকোহল বা হচ্ছে যে মেরিজুয়ানা, নেশা এখন হঠাৎ করে ছেড়ে দিলে আবার এরকম ঘুম ধরে না, বলে যে ঘুম ধরতেছে না, আগে নেশা করতাম সব, এগুলো ছাড়ার পর এখন আমার ঘুম ঠিক নেই। এখানেও কি এই টেকনিক অবলম্বন করতে হবে স্যার? হ্যাঁ, আগে এটি এটি ডায়াজিপাম। এটি একমাত্র বিশেষ করে মানে আপনার ইয়াতে আপনার ওই অ্যালকোহল উইথড্রলে এটা প্রচন্ড সিভিয়ার উইথড্রল হয় পেশেন্টদের। আপনার মানে ফিজিক্যালি সোয়েটিং, ট্রেমর, ইভেন কনভালশন হইতে পারে অনেক সময় যারা বেশি ড্রিঙ্ক করে আর কি। সেক্ষেত্রে আপনার ওই যে বেনজোডাইজিপাইনটা হেভি ডোজে আমরা ইউজ করে আবার ট্যাপারিং করবো, ট্যাপারিং করতে হবে আস্তে আস্তে। কিন্তু ওটার কোনো বিকল্প নাই, এটা আপনাকে বেনজোডাইজিপাইন দিয়ে উইথড্রল থেকে আসতে হবে। ন্যালক্সোন একটা মেডিকেশন আছে, আমি শিওর না বাংলাদেশে পাওয়া যায় কিনা, ওইটাও আমরা ইউজ করি আর কি। তো বেনজোডাইজিপিনটা যেহেতু মানে আপনার ডায়াজিপাম যেটা ভ্যালিয়াম যেটা
ইজিলি অ্যাভেলেবল, এটা হাই ডোজে দিয়ে শুরু করতে হবে। রুগী হয়তো উইকেন্ডে বা ছুটিতে গেল, তখন ইউজ করে আস্তে আস্তে ট্যাপারিং করে নিয়ে আসতে হবে। তাহলে কি আমরা আমাদের সেশন কনক্লুড করতে পারি আজকে, নাকি আপনারা, আমার সময় আছে, আপনারা যদি কোশ্চেন থাকে করতে পারেন। তাহলে এটা আমরা আজকের মতো কনক্লুড করি, হ্যাঁ? জি স্যার, আপনার যদি আর কোনো কোশ্চেন না জি, স্যার। থাকে তাহলে আচ্ছা, শেষ করি। হ্যাঁ, তাহলে ভালো থাকেন সবাই, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, হুম, তাহলে ওকে স্যার। আচ্ছা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।